আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কত বন্ধ ছিল আমাদের সাক্ষ্য আলোচনা গত ক্লাসে? মনে পড়ে? 90 ক পর্যন্ত, তাই না? আচ্ছা, পারবেন না সবাই এ পর্যন্ত? 90 ক পর্যন্ত ইনশাল্লাহ। হুম, পারতে হবে। তাহলে কত বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান? 30 বছরের। আর এটা যদি আপনার ডিজিটাল হয়ে থাকে তাহলে কত বছর? 5 বছর। 90 ক। আচ্ছা, কত বছরের পুরাতন দলিল হলে, কত বছরের পুরাতন দলিল হলে প্রত্যয়নকারী সাক্ষী হাজির করা প্রয়োজন নাই? দলিলের বয়স কত বছরের ঊর্ধ্বে হলে প্রত্যয়নকারী সাক্ষী হাজির করা প্রয়োজন নাই? 30 বছর। এটা কত দ্বারা? এটা কত দ্বারা? 68 দ্বারা। এটা হলো 68 দ্বারা। আচ্ছা, কয়টি ক্ষেত্রে নোটিশ প্রদান করার প্রয়োজন নাই? সবাই উত্তর দেন, সবাই উত্তর দেন। লিখতে না পারলে দেরি হলে লিখে বল, মুখে বলেন। কয়টি ক্ষেত্রে নোটিশ প্রদান করার প্রয়োজন নাই? 6টি ক্ষেত্রে। ভেরি গুড। কয়টি ক্ষেত্রে কয়টি ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী লাগবে? কয়টি ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষীকে অবশ্যই হাজির করতে হবে? 68 দ্বারাই। 3টি ক্ষেত্রে। ভেরি গুড। কয়টি ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী হাজির করার প্রয়োজন নাই? কয়টি ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী হাজির করার প্রয়োজন নাই? 5টি ক্ষেত্রে। 5টি। আচ্ছা, হস্তাক্ষর প্রমাণের জন্য সাক্ষ্য আইনে কয়টি পদ্ধতি আছে? হস্তাক্ষর প্রমাণ করার জন্য সাক্ষ্য আইনে কয়টি পদ্ধতির কথা বলা আছে? 6টি পদ্ধতির কথা বলা আছে। মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে কয়টি ক্ষেত্রে? মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হইতে পারে কয়টি ক্ষেত্রে? এখানে আবার ভুল করতেছেন অনেকেই, নাকি আগেরটা লিখতেছেন? 60টি ক্ষেত্রে। মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে কয়টি ক্ষেত্রে? 60টি ক্ষেত্রে। আচ্ছা, মাধ্যমিক সাক্ষ্য হয় কয়ভাবে? মাধ্যমিক সাক্ষ্য হয় কতভাবে? 5ভাবে। মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, সাক্ষ্যদানের অযোগ্য ব্যক্তিদের বিবৃতি পরবর্তীতে প্রাসঙ্গিক হয় কয়টি ক্ষেত্রে? পরবর্তীতে প্রাসঙ্গিক হয় কয়টি ক্ষেত্রে? না, এখানে যারা 3টি লিখতেছেন তারা ভুল লিখতেছেন। এটা বলা মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, সাক্ষ্যদানের অযোগ্য ব্যক্তিদের বিবৃতি। যদি বলতাম সাক্ষ্য দেওয়া বিবৃতি, যে একবার সাক্ষ্য দিয়ে মারা গেলে, হারায় গেলে, বিদেশে চলে গেলে পরবর্তীতে প্রাসঙ্গিক হয় কয়টি শর্তে? একবার সাক্ষ্য দিয়ে এই কথা যদি বলতাম তাহলে 3টি ক্ষেত্রে। আমার প্রশ্ন ছিল 32 দ্বারা 8টি ক্ষেত্রে। 32 দ্বারা কয়টি ক্ষেত্রে? 8টা ক্ষেত্রে। একজন মানুষের যদি 1 মিনিটে মনে করেন 7টা 8টা কল আসে, মানে দিন রাত চলতে থাকে এভাবে, তাহলে কি সুস্থ থাকা সম্ভব? বলেন, সম্ভব সুস্থ থাকা? আমার মনে হয় সম্ভব না। মানে ক্লাস শুরু হওয়ার পরে আমি, মানে ইতিমধ্যে প্রায় হোয়াটসঅ্যাপ, 2 মোবাইল মিলাই ইতিমধ্যে কিন্তু প্রায় অলরেডি প্রায় 30-35টা কল চলে আসছে এতটুকু সময়ের ভিতরে। তাহলে সারা দিন র্যান্ডম এইভাবে মানে চলতেছে তো চলতেছে। ঠিক আছে। আচ্ছা, যাক, দোয়া করবেন যেন আল্লাহ বড় আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আমার আশেপাশে যারা থাকে, যদি আপনারা কেউ আমার পাশে এসে 10 মিনিট থাকেন, তাহলে আপনারা আমারই বলবেন ছোটখাটো একটা পাগল। আমারই বলবেন আপনারা এটা, যে এই লোকটা কিভাবে সম্ভব এটা। ঠিক আছে। যেন লোকজনের কাছে গিয়ে বেশি বসি না, একা একা থাকার চেষ্টা করি। কারণ সুযোগ হয় না, কারণ ফোন ধরবো নাকি লোকজনের সাথে কথা বলবো। আমাদের নতুন গ্রুপে আপনার প্রায় 3000+ ছাত্র যুক্ত হয়েছে। 3000+। আপনাদের কাছে বলি, মানে এদেরকে কিভাবে কন্ট্রোল করবো সেই চিন্তা করতেছি।
আচ্ছা, আল্লাহ ভরসা। ফৌজদারি কার্যবিধি আইনের, না, সাক্ষ্য আইনের প্রশ্ন করতেছিলাম। ফৌজদারি কার্যবিধি আইন কি আছে? ফৌজদারি কার্যবিধি আইন আছে? বলতে পারবেন? ফৌজদারি কার্যবিধি না থাকলে তো হবে না ভাই। না থাকলে তো হবে না। ফৌজদারি কার্যবিধি আইনের কয়টা এমসিকিউ প্রশ্ন করে উত্তর দেন দেখি, তাহলে বুঝতে পারবো আছে কিনা। যারা এই বছর পাশ করা আছে, গত বছরের পাশ করা আছেন না, এখানে ক্লাসে জয়েন করছেন এই 25 সালের পরীক্ষায়, খুব সম্ভবত কালকে ডিও দিয়ে দিতে পারে, আশা করতেছি। 1500+ ডিও মনে হয় কালকে হয়ে যেতে পারে, এরকম আশা করা যায়। না, আপনাদের সাথে হবে না, ওটা তো আলাদা ব্যাচে ক্লাস হবে। আপনাদেরকে সব ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ, নতুন ব্যাচের সব ক্লাস আপনারাও পাবেন। প্রথম 2-3 দিন লিঙ্ক দিতে পারবো না, পরে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। কারণ প্রথম তো ওইগুলোই জয়েন করাইতে পারবো না। আবার সমস্যা হচ্ছে, জুমে একসাথে বাংলাদেশের অনুমোদন নাই, 1000-এর বেশি লোক একসাথে জয়েন করতে পারে না জুমে, এটা একটা বড় সমস্যা। আবার গুগল মিট আছে, কিন্তু গুগল মিটে অনেকে বুঝতে পারবে না, গুগল মিটটা সমস্যা। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে তল্লাশি গ্রেপ্তার সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করার জন্য, সংরক্ষণ করার জন্য কোন পদের পুলিশ অফিসার ক্ষমতাবান? কোন পদের পুলিশ অফিসার? এএসআই নাকি? এএসআই। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কত ঘন্টা সময়ের ভিতরে, ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ অনুসারে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কত ঘন্টার ভিতরে আদালতে প্রেরণ করতে হবে? তাহলে যারা পণ্ডিতি করছেন তারা কি ধরা খাইছে না? প্রশ্ন করার আগে উত্তর দিলে ধরা খাইছে কিনা দেখেন। ধরা খাই গেছে। হুম। তাহলে সংশোধনী, এটা তো সংশোধনী অধ্যাদেশ নাকি? পুরাটাই তো সংশোধনী অধ্যাদেশ। তা আমি প্রশ্ন করার আগে আপনারা 12 ঘন্টা লিখতেছেন, তাহলে তো একটু আপনাদেরকে ধরতে হয় আমার। আচ্ছা, তাহলে 24 ঘন্টার ভিতরে কি করতে হবে? আদালতে প্রেরণ করতে হবে। আচ্ছা। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার আইনজীবী পরিবারের সাথে কত ঘন্টার ভিতরে দেখা সাক্ষাৎ করাইতে হবে? হ্যাঁ, এবার ঠিক আছে। কত ঘন্টা? 12 ঘন্টা। কতদিন সময়ের ভিতরে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে না পারলে তদন্ত বন্ধ করার নির্দেশ দিতে পারবে? 60। এটা কত? 60। গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে কিন্তু। কতদিনের ভিতরে তদন্ত সম্পন্ন করতে না পারলে আসামিকে জামিন দিতে হবে? 120। কত? 120। দাবিদারবিহীন বা বেওয়ারি সম্পত্তি ঘোষণা প্রকাশ করার জন্য কতদিন সময় দিতে হবে? কতদিন সময়? সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠা করার জন্য সময় কতদিন হবে? 6 মাস। এই 6 মাস সময় কবে থেকে শুরু হবে? পুলিশ অফিসার সম্পত্তি যখন হেফাজতে নেবে তখন থেকে। ক, সম্পত্তি যে তারিখে ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হবে সেই তারিখ থেকে। খ, যে তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই তারিখ থেকে। এখানে ক্রুক কোথায় পাইলেন আবার? ক্রুক তো নাই, এখানে এখানে ক্রুক করা হয় নাই। আচ্ছা। একজন পুলিশ অফিসার হিসেবে যদি কোনো সন্দেহভাজন সম্পত্তি আটক করেন, তাহলে এই আটককারী পুলিশ অফিসার এই সম্পর্কে কাকে রিপোর্ট দিবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটকে? বিচারিক ম্যাজিস্ট্রেটকে? পুলিশ সুপারকে? ওসি সাহেবকে? তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। এই প্রশ্নটা কত দ্বারা থেকে করছি? কত দ্বারা থেকে হয়েছে এই প্রশ্নটা? ফৌজদারি কার্যবিধানের 550 ধারা থেকে। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর যদি দেখা হয় গ্রেপ্তার সম্পর্কে নিয়মগুলো যথাযথ পালন করা হয় নাই, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ প্রবিধান অনুসারে, দণ্ডবিধি আইন অনুসারে,
পুলিশ আইন অনুসারে, সার্ভিস রুলস অনুসারে। উত্তর কি? সার্ভিস রুলস অনুসারে তার, সার্ভিস রুলস অনুসারে। এটা কত দ্বারা থেকে করছি প্রশ্নটা? এই প্রশ্নটা কত দ্বারা থেকে করা হয়েছে? 67 ক দ্বারা থেকে। 67 ক দ্বারা থেকে। ফৌজদারি কার্যবিধি আইনের 167 ক ধারা মোতাবেক, এটা এমসিকিউ প্রশ্ন করব। ফৌজদারি কার্যবিধি আইনের 167 ক ধারা মনে আছে? ফৌজদারি কার্যবিধির 167 কেন্দ্রিক কয়টা সংশোধনী আছে? 167 কেন্দ্রিক কয়টা সংশোধনী আছে? তিনটা। সবাই তিনটা সংশোধনী ধারাগুলো লেখেন তো, যে 167 এই তিন জায়গায় সংশোধনী আছে। এটা সময় লাগুক তবু লেখেন, যে ফৌজদারি কার্যবিধির 167 ধারায় তিন জায়গায় সংশোধনী, এটা কোথায় কোথায়? আচ্ছা, ভেরি গুড। 167 2, 167 2 এর ক, আর হচ্ছে 167 ক। ওকে, এই তিনটা জায়গা। তাহলে 167 2 তো ওই আগের মতোই, ওই সময়ের ভিতরে যদি না পারে তখন কি করতে হবে? আবার পুনরায় তাকে কি করা যাবে? সময় বৃদ্ধি করা যাবে। কতে কি? কয়ের চারটে কথা মনে আছে? কয়ের চারটে কথা কি করতে হবে? হেফাজতে নেওয়ার পূর্বে চিকিৎসা, হেফাজতের সময় শেষ হলে দ্রুত আদালতে প্রেরণ, পরবর্তীতে আবার তার শরীর পরীক্ষা করতে হবে, আর এটা কি করতে হবে? যদি দেখে বা অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে কি করতে হবে? ব্যবস্থা গ্রহণ করতে হবে। আচ্ছা, 167 ক ধারা অনুসারে নিম্নের কোন শর্তে কোনো ব্যক্তিকে কি করা যাবে না? গ্রেপ্তার করা যাবে না। মানে এখানে গ্রেপ্তার একটা শর্তে আছে, এই শর্তে শুধুমাত্র এই কারণে গ্রেপ্তার করা যাবে না, এই শব্দটার নাম কি আপনারা বলবেন? ফৌজদারি কার্যবিধি আইন 167 কয়ের দ্বিতীয় অংশে একটা কথা আছে, শুধুমাত্র এই কারণে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না। এই কারণটা কি? ব্যক্তির অতিবৃদ্ধ এই কারণে, শিশু এই কারণে, নারী এই কারণে, নাকি প্রতিরোধমূলক গ্রেপ্তার করা যাবে না? তো প্রতিরোধমূলক আইনের আদানে কি করা যাবে না? গ্রেপ্তার করা যাবে না। মনে রাখতে হবে, যারা পড়বেন তারাই সফল হবেন। ঠিক আছে। এই যে পদোন্নতিকালে চতুর্পাশে এত এত পদোন্নতি, 60 খানি কথা মনে, আপনি মনে হচ্ছে যে সবার পদোন্নতি হয়ে গেছে ডিপার্টমেন্টে। 2000 লোকের পদোন্নতি হইলে খুব সংখ্যা বেশি না এটা আসলে সারা বাংলাদেশে, তাই না? খুব বেশি একটা সংখ্যা কিন্তু না। কিন্তু এই লোকগুলা কিন্তু তাদের পরিশ্রমের ফল পাইছে এটা। খুব খুশি হয়েছি যে পদোন্নতি হয়েছে আসলে। অনেক কষ্ট করতেছে এখানে, অনেক এরকম আছে 3 বছর 4 বছর 5 বছর ধরে কষ্ট করে যাচ্ছে, কিন্তু হাল ছাড়ে নাই কিন্তু। তো অনেকেই বলে যে এই গত বছর আমি পরীক্ষায় দিই না, আমার একটু সমস্যা ছিল। আপনি জিজ্ঞেস করে দেখেন যাদের পদোন্নতি হয়েছে, আপনার চাইতে আরো বেশি সমস্যা, আপনার চাইতে আরো বেশি সমস্যা ওনার ছিল, কিন্তু তারপরেও কি করছে? একটু একটু পড়াশোনা করছে, এর সাথে লেগেছিল, কিন্তু হয়ে গেছে। এই জন্য সময় কখন কিভাবে আসে এটা বলা যায় না। এই জন্য সবসময় কিন্তু কি করতে হয়? আমরা যদি এটা এরকমটা বলি যে আমরা মৃত্যুর আগে যখন চাকরি থেকে অবসরে যাব, হজ করব, চিল্লাই চলে যাব, নামাজ কালাম পড়বো, কোরআন তিলাওয়াত করব, ঠিক আছে, আর দিনের পথে পরিচালিত হব। এরকম অনেকটাই কিন্তু অনেকেই ভাবে, একটা ধারণা এরকম আছে আমাদের কমন একটা। হ্যাঁ, একটা ইন্টেনশন এরকম থাকে। এরকম বলেন অনেকেই, যে হজ করে ফেলবো চাকরিতে যাচ্ছে। আপনার চাকরিতে থাকতে হজ করেন, অসুবিধা কি? ছুটি দিবেন আপনাকে, কর্তৃপক্ষ সরকার ছুটি দিবে। তো আপনি যে ওই পর্যন্ত যাবেন, ওই পর্যন্ত যে আপনি যাবেন, যে চাকরি যে পেনশনে যাবেন, অবসরে যাবেন, এর কি আপনার আছে? এটা তো কোনো গ্যারেন্টি নাই। তাহলে আপনি একদম পূর্ণ অবসর হয়ে যে পড়াশোনা শুরু করবেন, সফলতার দিকে যাবেন, এই অবসর আপনি পাবেন না। ঠিক আছে। অতএব আপনার জন্য, আমার জন্য, সবার জন্য এটা মৃত্যু নিশ্চিত, কিন্তু যে কোনো সময় আসতে পারে। আর এই সফলতার জায়গাগুলোর জন্য আমরা চেষ্টা করে থাকবো। আমাদের সফলতাও কিন্তু নিশ্চিত যদি আমরা পরিশ্রম করি। তাহলে পরিশ্রম করতে হবে, কিন্তু এর কোনো বিকল্প নাই। যে যে অবস্থানে থাকেন, যখনই থাকেন, যেভাবে থাকেন, ঠিক আছে, আপনাকে পরিশ্রমের সাথে লেগে থাকতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের সাক্ষ্য আইন আলোচনাটা কি 90-এর ক পর্যন্ত ছিল? আজকে একটা ব্যতিক্রম ধর্মী অধ্যায় আলোচনা করবো আপনাদের সাথে। সাক্ষ্য আইনের ষষ্ঠ অধ্যায়। কত অধ্যায়? ষষ্ঠ অধ্যায়। এটা এটা বলার পরে আমি মেসেজ অপশন বন্ধ করে দেবো আপনাদের। এইটা বলার পরে একটা ভোট দিবেন আপনারা, দেখি আপনারা কি বলেন। সাক্ষ্য আইনের ষষ্ঠ অধ্যায় হলো আহ দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, অথবা
মৌখিক সাক্ষ্য মূল্যহীন হয়ে যাবে যেখানে দালিলিক সাক্ষ্য আসবে। এই মর্মে 91 থেকে 100 পর্যন্ত 10টা ধারা আছে এখানে। এই অধ্যায়টা আমি গত 2-3 বছর যাবতই পড়াই। তাহলে আমার কাছে অডিও ভিডিও সব রেকর্ড আছে। আপনারা কি চান, এটা কি আমি আপনাদের অডিও ভিডিও রেকর্ড দিয়ে দিব? 101 ধারা থেকে সপ্তম অধ্যায়ে চলে যাব? যদি আগে কিছু লিখবেন না, যদি এটা একটা অপশন। আর একটা অপশন হলো যে না, এটা পড়াবেন, পড়ানোর পরে আমরা সপ্তম অধ্যায় ধারাবাহিকভাবে যাব। তাহলে বুটের আপনারা লিখবেন যে পড়াইতে চাই, যে 91 থেকে 100 এই 10টা ধারা পড়তে চান সব ষষ্ঠ অধ্যায়ের। যদি এটার পক্ষে থাকেন তাহলে হা লিখবেন। আর যদি বলেন অডিও ভিডিও রেকর্ড দিয়ে 101 ধারা থেকে শুরু করে দেন সপ্তম অধ্যায়, তাহলে তারা না লিখবেন। এরপর আমি রেকর্ড বন্ধ আপনাদের মেসেজ অপশন বন্ধ করে দিয়ে আমি কি করব, শুরু করব। যে বুঝতে পারছি, বুঝতে পারছি এখানে না সদস্য বলতে নাই আমাদের এখানে। আমি এখন পর্যন্ত না একজন মনে লিখছে শুধু না। ঠিক আছে, আচ্ছা ওকে। অতএব বিষয়টা হচ্ছে এরকম। এটাতে একটা, জাস্ট মিনিট। কে? একটু প্লিজ। দাদা আসছেন নাকি? দাদা আসছে? হ্যাঁ, বলছি বসে বসে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফোন করে দিবে। ফোন যেভাবে আসতেছে, অলরেডি 100 কল এসে পড়ছে ক্লাস শুরু করার পরে, বুঝছেন? আপনি ওই রুমে বসে কল ধরেন আর ইয়ে করেন, এই মেসেজগুলো একটু রিপ্লাই দিয়ে দিন, ওটা কপি করে। আপনি এক কাজ করবেন, ওই যে হ্যাঁ, ফোন ধরেন, আপনি প্রয়োজন ওই রুমে চলে যান। হুম। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে ছিলাম আমরা, আপনাদের হা জয়যুক্ত হয়েছে। এটা দ্বারা আপনারা এটা বুঝাইছেন যে আগ্রহের জায়গাটা আপনাদের আসলেই বেশি, যে আমরা আসলে ভালো প্রস্তুতি নিতে চাই, দুর্বল প্রস্তুতি নিতে চাই না। ঠিক, আসলে ভালো প্রস্তুতি নেওয়া উচিত ভালো রেজাল্ট করার জন্য। খুব ভালো একটা অধ্যায়, কাজে লাগবে ভবিষ্যতে। এই জায়গাগুলো প্রশ্নমুখী হবে ইনশাল্লাহ। এমসিকিউ প্রশ্ন টুকটাক এখনো হয়। তাহলে আপনি এখন পর্যন্ত মৌখিক সাক্ষ্য পড়ে ফেলছেন না? বুঝেন তো মৌখিক সাক্ষ্য কি, দালিলিক সাক্ষ্য কি, এটাও বুঝছেন? তাহলে মৌখিক সাক্ষ্য বুঝছেন, দালিলিক সাক্ষ্য বুঝছেন, বস্তুগত সাক্ষ্য বুঝছেন, ডিজিটাল সাক্ষ্য বুঝছেন। আচ্ছা, মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্যের মধ্যে আপনার কাছে কোন সাক্ষ্যটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলেন তো? মৌখিক সাক্ষ্য নাকি দালিলিক সাক্ষ্য? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দালিলিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্যের আলোচনা একেবারেই কম, 59-60। দুই অধ্যায়ে কয়টা দ্বারা? মাত্র 2টা দ্বারা। আর দালিলিক সাক্ষ্যের অধ্যায় দ্বারা হলো সাক্ষ্য আইনের 61 থেকে কত পর্যন্ত? 90 এর ক পর্যন্ত। সাক্ষ্য আইনের 61 থেকে 90 এর ক পর্যন্ত এই জায়গাটা দালিলিক সাক্ষ্যের আলোচনা। শুধু এখানেই শেষ নয়, এরপরে গিয়ে আরো দালিলিক সাক্ষ্যের অনেক কথা আছে, যেগুলো আমরা পরবর্তীতে গিয়েও পাবো। তাহলে সাক্ষ্য আইনের এমসিকিউ প্রশ্ন, নিম্নের কোন উক্তিটা বা কোন বিবৃতিটা সঠিক? ক, মৌখিক সাক্ষ্য দ্বারা দালিলিক সাক্ষ্য বর্জন। ক। খ, মৌখিক সাক্ষ্য দ্বারা বস্তুগত সাক্ষ্য বর্জন। গ, দালিলিক সাক্ষ্য দ্বারা বস্তুগত সাক্ষ্য বর্জন। ঘ, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন।
তাহলে সঠিক উত্তর কি হবে? 4 নাম্বার। যেখানে দলিল আছে এখানে মৌখিক সাক্ষ্যের কোনো মূল্য থাকবে না। আবার কিন্তু এই অধ্যায়ের আবার ব্যতিক্রম আছে, কিন্তু ভালো করে বুঝেন। খুব বেশি সময় নিব না আমি এই অধ্যায়টা, পরবর্তী অধ্যায়ে চলে যাবো আজকেই। তো ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, কাজে লাগবে আপনার ইনশাল্লাহ। তাহলে কি দ্বারা কি বর্জন? দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। এই কথাটা তো বুঝছেন নাকি? যেমন আপনি বলতেছেন হারুন এসএমপি, বলতেছেন আমি হারুন, আমি এসএমপি তে কর্মরত। এটা আপনার মৌখিক সাক্ষ্য। আদালতে দাখিল করছেন যে আপনি হারুন, আপনার এনআইডি কার্ড, আপনার পুলিশ আইডি কার্ড এবং পিএমএস এ আপডেটে বর্তমান কর্মস্থল এসএমপি। তাহলে কোন কথাটার ভ্যালু বেশি হবে আদালতে? দলিলটা, যেটা দলিল হাজির করছেন এটা। সেটা কি হাজির করছেন? দলিল হাজির করছেন। ঠিক এই অধ্যায়ের আলোচনা হলো এরকম, যে মৌখিক সাক্ষ্য দ্বারা, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যগুলো কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি সহজে বুঝতে চান তাহলে বই বন্ধ করেন, তাহলে আমার ক্লাস সহজে নিতে পারবেন। আর যদি বই খুলে বুঝে ফেলেন তাহলে ক্লাস থেকে বেরোয় বইটা ভালো করে পড়েন, বুঝে যাবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই, দুইটাই অপশন বেটার। আচ্ছা, সাক্ষ্য আইনের 91 দ্বারা আলোচনার বিষয়বস্তু হলো, যদি ভাষ্য থেকে আপনাকে একটা প্রশ্ন করে সাক্ষ্য আইনের, যে আদালতের বিচারিক কার্যক্রমে কোন কোন ক্ষেত্রে অবশ্যই দলিল দাখিল করতে হবে, বা আদালতের বিচারিক কার্যক্রমে কোন কোন ক্ষেত্রে অবশ্যই লিপিবদ্ধ বা লিখিত আকারে হতে হবে, এমন 5টি বিষয় সম্পর্কে লিখুন। পুস্তক সহ পরীক্ষা হলেও যদি ভাষ্য সম্পর্কে ধারণা না থাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না অনেকেই। সাক্ষ্য আইনের 91 ধারার ভাষ্যতে এমন অনেকগুলা জায়গা আছে, বলা আছে যেগুলা অবশ্যই লিখিত আকারে হইতে হবে, দলিল আকারে হইতে হবে। যেমন 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এটা কি মৌখিক না লিখিত? আসামি স্বীকার করে ফেলছে, এটা লেখা আছে কিনা? এটা লিখিতই হইতে হবে। 164, 364, 342 ধারা আসামির জবানবন্দি, 354 ধারার জবানবন্দি। এরপরে আপনার 154 ধারার এজাহার, এটা কি মৌখিক না লিখিত? মানে মৌখিক ভাবে হোক লিখিত ভাবে হোক, লাস্টে এক জায়গায় লিপিবদ্ধ হইতে হবে নাকি? এজাহার মৌখিক হয় লিখিত হয়, কিন্তু এফআইআরটা কি মৌখিক না লিখিত বলেন তো? এফআইআর কি মৌখিক হয় নাকি লিখিত হয়? এফআইআর কিন্তু লিখিতই হইতে হবে। জিডি মৌখিক না লিখিত? মৌখিকে বললে হবে? মৌখিক ডকুমেন্ট থাকবে, এটা দলিল থাকবে না। তাহলে আর বেশি বলবো না আমি, এখানে দেওয়ানি কার্যবিধি 17 ধারা অনেক জায়গায় এখানে আছে ভাষ্যতে, আপনার এতগুলো দরকার নাই। তাহলে কি কি লিখিত হইতে হবে? এজাহার লিপিবদ্ধ হইতে হবে, মানে এফআইআরটা। জেনারেল ডায়েরি 164 ধারার জবানবন্দি, 342 ধারার জবানবন্দি, 354 ধারার জবানবন্দি, ফৌজদারি কার্যবিধি 200 ধারার জবানবন্দি, এগুলো লিপিবদ্ধ আকারে হইতে হবে। তাহলে যাক, তাহলে সম্পত্তির দলিল করে দিছেন, ফরহাদ নামক ব্যক্তি তার সম্পত্তি দলিল করে দিছে কাকে? মাহবুব আলমকে। কাকে? মাহবুব আলমকে দলিল করে দিছে। যদি বলে মৌকে দলিল করে দিয়ে দিছে, হইছে? এটা কি আকারে হইতে হবে? দলিলের আকারেই হইতে হবে। তাহলে সম্পত্তির মালিকানা কি মৌখিক ভাবে হয় না দালিলিক ভাবে হয়? দালিলিক ভাবে হয়। তাহলে সাক্ষ্য আইনের 91 ধারায় বলে চুক্তি সম্পত্তির সত্ত্বাধিকার, মানে কোনো সম্পত্তির মালিকানা বা সত্ত্বাধিকারী, অথবা কোনো সম্পত্তি কাউকে উইল করে দিছে, অথবা হেবা বা দান করে দিছে, অথবা অন্যান্য বিলি ব্যবস্থা যেগুলো দলিলের আকারে লিপিবদ্ধ হইলে সেই সম্পর্কে কোনো মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না। অতএব সংক্ষিপ্ত কথা হলো এটা, আইনের নির্দেশে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই দালিলিক থাকতে হবে, দলিল থাকতে হবে। যেমন 164 বললাম, 364 বললাম, সম্পত্তির উইল বললাম, দানমূলক হেবা দলিল বললাম, রেজিস্ট্রি দলিল বললাম, আছে না? এগুলো কি হইতে হবে? দলিলের আকারে। তাহলে যে সম্পত্তি বিষয়গুলা, যে চুক্তিগুলা যেগুলা দলিলের আকারে হইতে হবে, সেই সমস্ত ক্ষেত্রে কোনোভাবেই কোনো মৌখিক সাক্ষ্য দেওয়া যাইবে না। তবে আইনে যদি মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার কোনো বিধান থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? মানে পূর্বে যে পড়ছি যে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার যদি কোনো সুযোগ থাকে তাহলে সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য কি হবে? গৃহীত হবে। এই অংশটা আপনার নেওয়ার দরকার নাই। তাহলে 91 দ্বারা আলোচনা কি? আইনে আদালতের কার্যক্রমে যেখানে দলিলের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হয়, যেখানে দলিলের মাধ্যমে কার্যক্রম চালাইতে হয়, সেই সম্পর্কিত বিষয়ে দলিল ব্যতীত অন্য কোনো সাক্ষ্যই দেওয়া যাইবে না। ক দ্বারা? 91 দ্বারা।
এই জুয়েল দাস, দাদা বুঝছেন আপনি এই কথাটা, 91 ধারার কথা কি বলছে এটা? বুঝছেন? তাহলে যেখানে দলিল দরকার এখানে মৌখিক সাক্ষ্যের কোনো মূল্যও নাই, মৌখিক সাক্ষ্য দেওয়াও যাইবে না। ধারা কত? 91। এখন আপনারা প্রশ্ন করবেন যে দলিল কখন দরকার, কোনগুলা দলিলই লাগবে, মৌখিক হবে না? 164 দ্বারা কি দলিলিক হবে, না মৌখিক হবে? স্বীকারোক্তি মৌখিক হয় কখনো? হয় না। এজাহার, এফআইআর, জেনারেল ডায়েরি, 342 দ্বারা আসামি জবানবন্দি, এগুলো সব কি হবে? লিপিবদ্ধ সাক্ষ্য হবে এগুলা। তাহলে এই বিষয়গুলো অবশ্যই কি করতে হবে? দালিলিক হইতে হবে। এবং দালিলিকের জায়গাগুলোর ক্ষেত্রে দালিলিক সাক্ষ্যই দিতে হবে, মৌখিকভাবে বা অন্য কোনো সাক্ষ্য এখানে দেওয়া যাইবে না। ধারা কত? 91 দ্বারা। আপনি কি বুঝছেন? আপনি বলবেন সাক্ষ্য আইনের 91 ধারা মোতাবেক আইনে বা আদালতের বিচারিক কার্যক্রমে যে সমস্ত ক্ষেত্রে অবশ্যই দালিলিক সাক্ষ্যের দরকার বা দলিলের মাধ্যমে কোনো কিছু প্রমাণ করতে হয়, যে বিষয়গুলো অবশ্যই লিখিত আকারে থাকতে হয়, এই জায়গাগুলোতে কখনো মৌখিক সাক্ষ্য দেওয়া যায়? যায়? যায় না। ধারা কত? 91। 92 দ্বারা বলতেছে, যেহেতু 91 দ্বারা বলতেছে যেখানে দলিল আছে দলিল দিয়ে সাক্ষ্য দিবে, দালিলিক সাক্ষ্যই দিবে। 92 এগে বলতেছে মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন। কি বলতেছে এটা? মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন। এটা কেমন কথা? মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন মানে, ধরেন কোনো একটা জায়গায় দলিলের মাধ্যমে আদালতের বিচার কার্যক্রম চলমান, 91 বলতেছে এখানে কি করা যাবে না, মৌখিক সাক্ষ্য কোনো দেওয়া যাবে না। তাহলে এই 91 ধারার এই কোন ক্ষেত্র যেখানে দলিল চলতেছে, হ্যাঁ, তাহলে এটা লাগাই নিয়েন না এটা। হুম, তো ওই যে চার্জার নিয়ে যান। তাহলে 92 বলতে মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন, চার্জারটা নিয়ে যায় না এটা প্রয়োজনে। মৌখিক চুক্তির সাক্ষ্য কি বর্জন? একটু দেখেন তো অনুধাবন করে যে বুঝেন কিনা কথাটা, যে মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন এটা কেমন কথা? তাহলে যেখানে দলিলের মাধ্যমে দালিলিক সাক্ষ্যই হবে, এই দলিলের বিষয়ে আবার একটা মৌখিক চুক্তিও করে ফেলছেন, তাহলে 91 কি দলিলের মাধ্যমে মৌখিক সাক্ষ্য চলে? চলে না। 92 বলতেছে এখানে কোনো চুক্তি করছেন, এই চুক্তিও চলবে না। এখানে সাক্ষ্য চলবে না, ওইখানে চুক্তি চলবে না। যেমন উদাহরণ না দিলে সাক্ষ্য বোঝার সুযোগ নেই। যেমন আপনি শেখ রাসেল, আপনি একজন, কি বলবো, কি আপনি একজন কি বলেন তো, যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট ধরেন, আপনি কি একজন খিলার নাকি? আচ্ছা। অথবা আপনি একজন যে কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি। কি চুক্তি হয়েছে? যে রুবেল ইসলামের সাথে, ধরেন আমার একটা সম্পত্তি সম্পর্কে একটা সমস্যা চলতেছে, লেনদেন, টাকাটা আমি পাচ্ছি না। আপনি শেখ রাসেলকে আমি বলতেছি যে আপনি যদি এই টাকাটা উদ্ধার করে দিতে পারেন তাহলে আপনাকে কত টাকা দিব, 5 লক্ষ টাকা দিব, একটা উদাহরণ দিতেছি, 5 লক্ষ টাকা দিব। আপনি শেখ রাসেল বলতেছেন আমি বিশ্বাস করি না, আপনি কি করেন? আমি 5 লাখ টাকায় মানি না, আমাকে টাকা দিতে হবে 10 লক্ষ। কে বলতেছে? শেখ রাসেল। না, আমি বলতেছি না 5 লক্ষ টাকায় দিব। তো এই এই কথা নিয়ে দুজনের ভিতরে একটা কি হয়েছে, দলিল হয়েছে, কি একটা চুক্তি হয়েছে, দালিলিক চুক্তি। যদি এই কাজটা সম্পন্ন করে দিতে পারে তাহলে আমি রাসেলকে 7 লক্ষ টাকা দেবো। রাসেল বলতেছে না 10 লাখই দিতে হবে। তাহলে আমি দলিলে লিখছি 7 লক্ষ, রাসেলকে বলছি ঠিক আছে, আচ্ছা, কাজ করো তুমি, যাও, আরো 3 লাখ টাকা তোমাকে দিব। চুক্তি হয়েছে কত লক্ষ টাকার দলিলে? কত দলিলে চুক্তি হয়েছে কত? 7 লক্ষ। এখন এই শেখ রাসেল আমাকে রুবেল ইসলামের কাছ থেকে 1 কোটি টাকা উদ্ধার করে দিল, এটা এনি হাও যেভাবেই হোক দিল। এখন শেখ রাসেল আমার কাছে টাকার জন্য আসছে, অন্য কোনো উদাহরণ হইতে পারে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এটা। এখন কাজ শেষ করে আমার কাছে টাকা চাচ্ছে, আমি তাকে 7 লক্ষ টাকা দিয়ে দিলাম। 7 লক্ষ টাকা কি দলিলে আছে কি না? দলিলে আছে। এখন শেখ রাসেল মানে না, আমার তাকে 10 লক্ষ টাকাই দিতে হবে। এখন লেনদেনের মামলা, যে সে আমার বিরুদ্ধে মামলা আরেকটা দিছে, তাকে আমি 10 লক্ষ টাকার কথা ছিল, তাকে টাকা টাকা দিচ্ছি না আমি, দিছি কত? 7 লক্ষ। আচ্ছা, ভালো কথা। তাহলে আদালতের এই বিচারিক কার্যক্রমে
শেখ রাসেল দাবি করলো সে টাকা পায় 10 লক্ষ, আমি দিলাম কত? 7 লক্ষ। পাচ্ছে না কত? 3 লক্ষ। এখন দলিলে আছে কত? 7 লক্ষ। শেখ রাসেল বলতেছে 3 লক্ষ টাকা আমাদের মৌখিক চুক্তি ছিল। কি ছিল? মৌখিক ভাবে আরো 3 লক্ষ টাকা চুক্তি ছিল। তাহলে আদালত বলবে, আইন বলবে, যেখানে 10 লক্ষ টাকার ভিতরে 7 লক্ষ টাকা দলিলে চুক্তি ছিল, বাকি 3 লক্ষ টাকা দলিলে করতে অসুবিধা কোথায় ছিল? দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্যের বা মৌখিক চুক্তির কোনো কি নাই, ভ্যালু নাই। তাহলে আপনারা যদি কারোর সাথে কোনো দলিলিক চুক্তি করেন, এই দলিলের বিষয় সম্পর্কে এই মৌখিক চুক্তির কোনো মূল্য নাই, থাকবে না। এই কথাটাই বলতেছে সাক্ষ্যয়নের কত দ্বারা? 92 দ্বারা। তাহলে শেখ রাসেল কি কত পাবে আমার কাছে? সে যদি 20ও বলে থাকি, চুক্তি যেহেতু দলিলের 7 হয়ে গেছে, এখানে অবশিষ্ট মৌখিক চুক্তি যদি আরো 20ও বলে থাকি, কোনো ভ্যালু নাই। ধারা কত? সাক্ষ্যয়নের 92 দ্বারা। তাহলে সাক্ষ্যয়নের 91 বলতেছে, আপনারা কি মনে রাখবেন? যেখানে দলিলের মাধ্যমে বিচার কার্যক্রম চলবে বা দলিলের মাধ্যমে কোনো কিছু প্রমাণ করতে হবে অবশ্যই, এইখানে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না। ধারা 91। 92 ধারায় গিয়ে বলবেন যে দলিলের বিষয়বস্তুর ক্ষেত্রে মৌখিক চুক্তি বা মৌখিক সাক্ষ্যের কোনো কি নাই, মৌখিক চুক্তির কোনো ভ্যালু নাই। ধারা কত? 92। ধারা কত? 92। তাহলে সম্পত্তি আমাকে 10 একর লিখে দিছেন, এটা চুক্তি হয়েছে, আর বলছেন আরো 5 একর তোমাকে দিব, তুমি টেনশন করো না, কাজ করো। পরবর্তীতে কত কত একরের মূল্য থাকবে? তা দলিলে যে 10 একর আছে এটাই ভ্যালু থাকবে। মৌখিকভাবে যে চুক্তি করা হয়েছে দলিল সম্পর্কে, যেটা দলিল হওয়ার দরকার ছিল, এই মৌখিক চুক্তির সাক্ষ্য আর গ্রহণ করবে না আইন এবং আদালত, এটা বর্জনীয় হয়ে যাবে। ধারা কত? 92 দ্বারা। কত দ্বারা? 92 দ্বারা। বলেন তো এই দুইটা দ্বারা কি বুঝছেন আপনি? সংক্ষেপে বলেন আপনি একটু, যে আমি এই দুইটা দ্বারা এই রূপটা বুঝছি। আচ্ছা, বুঝছেন, বলছেন, ওনাকে ধন্যবাদ। তাহলে 91 দ্বারা বলবেন যে বিষয়গুলো আইনত দলিলে প্রয়োজন বা অবশ্যই লিপিবদ্ধ আকারে দলিল আকারে থাকতে হবে, এখানে মৌখিক সাক্ষ্য বা অন্য কোনো সাক্ষ্য দেওয়া যাবে না। 92 দ্বারা বলবেন দলিলের কোনো বিষয়ে, দলিলের পরিবর্তনে, সংশোধনে বা যে কোনো ক্ষেত্রেই হোক, এখানে মৌখিকভাবে কোনো চুক্তি গ্রহণযোগ্যতা নাই। তাহলে আমরা কি পড়তেছি, কোন সাক্ষ্যগুলোর গুরুত্ব বেশি পড়তেছি? মৌখিক সাক্ষ্যের না দালিলিক সাক্ষ্যের? দালিলিক সাক্ষ্যের। যেখানে দালিলিক সাক্ষ্য আছে এখানে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, 91। দলিলের বিষয়বস্তু সম্পর্কে কোনো মৌখিকভাবে চুক্তিও করা যাবে না, 92। কি করা যাবে না? মৌখিকভাবে কোনো চুক্তিও করা যাবে না, কত? 92। যেমন আরেকটা উদাহরণ দিলে বুঝবেন সহজে, যেটার সাথে অনেকেই পরিচিত। ধরেন আপনি বিয়ে করতে গেছেন, আপনার কাবিন নামা কত? কাবিনে ধরেন টাকা দিয়েছেন 10 লক্ষ। এখন শ্বশুর বাড়ি থেকে দাবি অনেক জায়গায় একটু কি করে, তেরামি করে একটু বেশি দেওয়ার জন্য, এটা নিয়ে অশান্তি সৃষ্টি হয়। হয় না এরকম? অনেক অশান্তি সৃষ্টি হয় কাবিন নামা নিয়ে। অনেক সময় কাবিনের টাকা নিয়ে বিয়েও ভেঙে যায়। আমি দেখছি এরকম ঘটনা ঘটে। কাবিনের টাকা নিয়ে কি হয়ে যায়, মানে বিয়ে হওয়ার আগেই বিয়ে ভেঙে যায়, কাবিন বেশি দিতে হবে। হ্যাঁ। তাহলে বলতে চাচ্ছি ঠিক আছে, কাবিন 10 লক্ষ টাকা, লেখা হয়েছে কত? 10 লক্ষ। এখন আপনি আরো বলে রাখলেন, ওই পার্টির বুকা পাইছেন, বলতে ঠিক আছে 20 লক্ষ, 10 লক্ষ লেখা রাখেন, আরো আরো 10 লক্ষ, সমস্যা নাই। 20 লক্ষই মনে করেন, তবে 10 লক্ষ টাকার কাবিন করেন, যাতে কাজী সাহেবের বেশি টাকা দেওয়া না লাগে, 10 লক্ষ লেখা রাখেন, ঠিক আছে। এরকম একটা করলেন বাউতাবাজি। এখন পরবর্তীতে এই বিবাহের সম্পর্কের ভিতরে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, কনে পক্ষ যদি বলে কাবিন ছিল 20 লক্ষ টাকা, টিকবে কত? 10 লক্ষ। তো চুক্তি যে একটা করছিলেন যে 20 লক্ষ, এটার কোনো ভ্যালু আছে? না। দলিলের এই বিষয় নিয়ে কাবিন, কাবিন কি মৌখিক না দালিলিক হয়? দালিলিক হয়। তাহলে এখানে মৌখিক চুক্তির কোনো মূল্য নাই, 92 দ্বারা। সহজ কিন্তু। আপনি এটা পড়ে ফেলা মানে কি জানেন, পুরা সাক্ষ্য আইনে আপনার কোনো আর জড়তা রইল না, কারণ সামনে গিয়ে তো সাক্ষ্যের মূল অংশগুলো আসতেছে, 9 নম্বর 10 নম্বর অধ্যায়, ওগুলো সহজেই বোঝার মতো। তাহলে আপনি সাক্ষ্য আইনের 79 থেকে 90-এর ক পড়ে ফেলছেন, আবার 91 থেকে সাক্ষ্য আইনের 100 দ্বারা পড়ে ফেলছেন। তাহলে আপনাকে সাক্ষ্য আইনে আর ঠেকানোর মতো কোনো জায়গা লওয়ার মতো থাকবে না। আত্মবিশ্বাস থাকবে আপনার একটা, কি থাকবে? আত্মবিশ্বাস। এটা তো এমন না যে আমাদের যে আমরা কি এই বছরে শেষ করতে পারবো, এরকম না, 4-5 মাসও সিলেবাস শেষ করা যায় দৌড়ে পড়লে। আপনাদের অনেক সময় হাতে আল্লাহর রহমতে।
অনেক সময়। তা আপনারা যদি সময়টাকে কাজে লাগান, পূর্বের পড়াগুলো ধরে রাখেন, ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট আপনারাই কল্পনা করতে পারবেন না যে এত ভালো কিভাবে হয়। একটা কথা বলবো, এই যে 1 থেকে টানা 7 পর্যন্ত তো আমার ক্লাসের স্টুডেন্ট, এদের সবাই ম্যাক্সিমাম পরীক্ষা, এই যে মাসুদ ভাই 4 নম্বর হয়েছে না পরীক্ষাতে, খুব কান্নাকাটি করছে, আমি তার কান্না থামাইতেই পারি না, কোনোভাবেই তার কান্না থামাইতে পারি না। যে স্যার আমি এত সারা বছর এত পড়াশোনা করলাম, আমি তো ফেল করে ফেলবো, এমন ধারা ভুল লিখছি। আমি বলছি আপনি কান্নাকাটি করতেছেন, আপনি সিরিয়াল 10-এর ভিতরে থাকবে, এখানে ইমানদারি কথা। আমি বলছি আপনি সিরিয়াল 10-এর ভিতরেই থাকবে, মানে আমরা অনেকটা অনুধাবন করতে পারি, কারণ সারা বছর পরীক্ষা নেই তো আমাদের কাছে একটা টার্গেট হয়ে যায় মোটামুটি। কই কি বলেন এত? আমি কইছি পৃথিবীতে এমন কোনো লোক নাই, বা আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে যে শতভাগ পরীক্ষা দিয়ে আসবে নির্ভেজাল, এরকম কোনো সুযোগ নেই। সবারই ভুল ত্রুটি হবে, এর ভিতরেই প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ হবে। 100% পরীক্ষা কেউ দিতে পারে না, পরীক্ষার হতে কিছু ভুল ত্রুটি থাকেই। কারণ এখানে কেউই এমন কোনো কেউ না যে একবারে 100% নির্ভেজাল যেভাবে চাইছে সেভাবে সব দিয়ে আসবে। আমি 5 নাম্বার বেশি পাই আইনে ফার্স্ট হয়েছি সারা বাংলাদেশে। আমি পরীক্ষাতে প্রচুর মন খারাপ ছিল যে আল্লাহ আমার সিরিয়ালটা কি 100-র ভিতরেও থাকবে না, আমি তো মাস্টারি করি, আমার তো সম্মানটাই থাকবে না যদি 100-র ভিতরে সিরিয়ালটা না থাকে। তাই না, আমি এরকম ভাবতাম, আল্লাহর কাছে চাইতাম। তো দেখি আমার আশেপাশেও কেউ নাই। কথা বুঝেন নাই? আপনি পরীক্ষা দিয়ে আসবেন, দেখবেন আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কি শুধু বন্ধ হয়ে যাচ্ছে, বললো না রেজিস্টার নিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। ফোনের, এটা আপনার ফোনটা আমার না মানে ইয়ে হয়ে গেছে এখন। লক করে দিন। কোন কয়টা ধরবো, একটা ধরতেছি, এইটা ধরতেছি, এইটা। কি করবেন কোন, এত ফোন যদি একটা ফোনে আসলে বন্ধ না, হয় কি? ওটা আর একটা, দুটি, দুই পাশে দুই দুটো চলতেছে। আচ্ছা নেন, আপনি যতক্ষণ পারেন চালান। তারপরে সে সার্ভিস দিচ্ছে না। চাপ দিয়ে লাগবে। ও যা বলতেছিলাম, তাহলে এই শুধু 4 নাম্বার না, যে ফার্স্ট হয়েছে তারও পরীক্ষা খারাপ হয়েছে, আমার মেসেজগুলো আছে স্যার পরীক্ষা খুব ভালো হয় না, কিছু জায়গায় ভুল ত্রুটি করছি। ঠিক আছে। 2 নম্বর হয়েছে সোহান ভাই, পরীক্ষা দিয়ে আমার মেসেজ করছে, হ্যাঁ কিন্তু আইনে ফার্স্ট সর্বোচ্চ নম্বর পাইছে। সে মেসেজ, ফোনটা দাদার কাছে, সে কি লিখছে যে স্যার পরীক্ষা, প্রথম পরীক্ষা দিয়ে লিখছে খুব ভালো লিখছে পরীক্ষা স্যার, যেভাবে আসছে প্রত্যেকটা দ্বারা প্রপারলি দিচ্ছি খুব ভালো। সেকেন্ড পরীক্ষার ক্ষেত্রে লিখছে স্যার একটু একটু দুর্বল হয়েছে পরীক্ষাটা, কিন্তু দুইটার ক্ষেত্রেই কিন্তু তার সর্বোচ্চ নাম্বার আসছে আইনে। মানে আমি এটা বলার উদ্দেশ্যটা কি, মানে বলার উদ্দেশ্য হলো এটা, যে পরীক্ষার হলে কিছুটা নার্ভাস ফিল হবে, দাঁড়ার কিছু ভুল হবে, এটা সবারই হবে, কিন্তু রেজাল্টগুলো কি অন্য জায়গা থেকে এনে দিবে, নাকি এই লোকগুলোর ভিতরেই, এই লোকগুলোর ভিতরে এনে দিবে? অতএব আপনাকে ধৈর্য সহকারে কি করতে হবে, লেগে থাকতে হবে ইনশাল্লাহ। আপনি একটা ইতিহাস হবেন, আপনি চিন্তা করেন যে আমি একটা ইতিহাস হবো, আপনাকে খুব ভালো স্টুডেন্ট হওয়ার প্রয়োজন নাই, হাতের লেখা খুব ভালো হওয়ার প্রয়োজন নাই, আপনাকে ধৈর্যশীল এবং পরিশ্রমী, এই দুইটা জিনিস হন, আল্লাহর কাছে চান, আপনি পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। সাক্ষ্য আইনের 93 ধারা, 93 ধারা আলোচনাটা হলো এমন একটা বিষয় যে কোনো দলিলের ভিতরে দৃশ্যমান কোনো ত্রুটি আছে, দেখা যাচ্ছে কি আছে, কোনো স্বভাবতই বা দলিলের ভিতরে কোনো দৃশ্যমান কোনো অনিশ্চয়তা, মানে কোনো দলিলের ভিতরে কোনো কি সৃষ্টি হয়েছে, অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, অথবা দলিলের ভিতরে কোনো দেখা যাচ্ছে ত্রুটি আছে, অথবা এই দলিলটা কোনো দ্ব্যর্থবোধক দলিল হইতে পারে না, এরকম দলিলে ভুল হয় না ভাই, হয় কি না? দলিল সম্পর্কে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয় কি না? ভুল কি, একজনের নাম লিখতে গিয়ে দলিলের নাম লেখার কথা ছিল কি, নাম লেখার কথা ছিল শেখ সাদি, নাম লিখে ফেলছে শেখ হাদি, ভুল করে ফেলছে। ত্রুটিপূর্ণ না দলিল? ত্রুটিপূর্ণ। দলিলের ভিতরে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে কি, 1 নম্বরে নাম লিখছে দলিলে রফিকুল ইসলাম, 2 নম্বরে লিখছে সম্রাট, 3 নম্বরে লিখছে আনোয়ার, 4 নম্বর দিয়ে আর এখানে একটা শূন্যস্থান রয়ে গেছে, আর নামই বসাই নাই। একটা নাম কিন্তু এখানে বসতো, বলছে এটা পরে লিখতেছি, আইডি কার্ডটা আসুক, পরে আর লেখে নাই ধরেন। কি হয়েছে তাহলে, একটা একটা অনিশ্চয়তা বোধক, একটা ত্রুটিপূর্ণ বা দ্ব্যর্থবোধক কোথায়, দলিলে। হয় কিনা এরকম? হয়। বিচারিক কার্যক্রম এই ধারাগুলো খুব বেশি প্রয়োজনীয় ধারা দলিলের ক্ষেত্রে, বিশেষ করে সাক্ষ্য আইনের 93 ধারায় গিয়ে বলতেছে, যখন কোনো দলিলের ভিতরে এরকম সমস্যাগুলো দেখা দেয় যে দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা বা সংশোধনের সাক্ষ্য বর্জন, তাহলে দলিলে ব্যবহৃত ভাষা যখন অনিশ্চিত বা ত্রুটিপূর্ণ, যাহার দ্বারা উহা বোধগম্য হয় বা ত্রুটি মোচন হয়, এরকম সাক্ষ্য দেওয়া যাইতে পারে না। তাহলে প্রথম উদাহরণ কি ছিল, শেখ সাদির জায়গায় লেখা হয়ে গেছে কি শেখ হাদি, তাহলে দলিলে ভুল হয়ে গেছে। এখন আপনি মৌখিকভাবে আদালতে বলতেছেন এটা শেখ সাদি হবে না, শেখ হাদি হবে, এটা আদালত মানবে? মানবে যে এটা ভুল করে ফেলছে। দলিলের সমস্যা মৌখিকভাবে সমাধান করা যাবে না, এটা বলে কত দাঁড়ায়, 93 ধারা। আরেকটা উদাহরণ,
তাহলে 3 ঘরে তারা 1 নম্বরের নাম সম্রাট, 2 নম্বর আনোয়ার, 3 নম্বর ফরহাদ নাম। আরেক ভাইয়ের নাম কি, ধরেন রফিকুল, রফিকুলের নাম নাই। রফিক বলতেছে আর এটা আমার 4 নম্বর নামটা আমার হবে, রফিকুল বসায় দেন। আদালত মানবে? আইন মানবে? তাহলে সাক্ষ্য আইনের 93 দ্বারা বলে দলিলে যদি কোনো অনিশ্চয়তা, কোনো দ্ব্যর্থ অথবা কোনো ত্রুটি সৃষ্টি হয়, তাহলে মুখের সাক্ষ্য দ্বারা দলিলের সমস্যা সমাধান করা যাবে না। যাবে? যাবে না। দ্বারা হলো সাক্ষ্য আইনের 93 দ্বারা। তাহলে বলতেছে দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা বা সংশোধনের সাক্ষ্য বর্জন। তাহলে এই কথাগুলো একটু কঠিনই হয়, তাহলে আমরা সহজ করেই পড়ব যে মৌখিক সাক্ষ্য দ্বারা দলিলের সমস্যা, দলিলের ভুল ত্রুটি, দলিলের কোনো অনিশ্চয়তা নিশ্চিত করা যায় না, সমস্যার সমাধানও করা যায় না, তাই না? ত্রুটি মুক্তও করা যায় না। তাহলে দলিলের ভিতরে যেটা লেখা আছে এটাই সঠিক। দলিলের ভিতরে একটা শূন্যস্থান, এখন আপনি যদি এসে বলেন শূন্যস্থানে আমি শরীফুলের নাম বসবে, এটা কি হয়? এটা হয় না। ধারা কত? সাক্ষ্য আইনের 93 দ্বারা। তাহলে যেখানে দলিল দিয়ে সাক্ষ্য দিতে হবে, এখানে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। ধারা কত? 91। যেখানে দলিলের চুক্তি আছে, দলিলের বিষয়ে মৌখিক চুক্তি গ্রহণযোগ্য হবে না। ধারা কত? 92। যেখানে দলিলের ত্রুটি আছে, ভুল আছে, অনিশ্চয়তা আছে, সেটা মৌখিক সাক্ষ্য দ্বারা দলিলের ভুল দূর করা যাবে না, ত্রুটিও দূর করা যাবে না। ধারা কত? 93। বোঝা যায় না? বোঝা যায় কি না? কখন কিভাবে প্রশ্ন আসবে আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য আমাদের সারা বছর পড়তে হয়। যদি আমরা জানতাম যে কোনগুলোর প্রশ্ন হবে, তারপর আমরা কত শুধু বন্ধ আর অন এমন বন্ধ না। করে দিন। তাহলে কিছুক্ষণ ইয়াল্লা চার্জে লাগা রাখেন কত এখানে, পাসওয়ার্ড বলে লিখে নিয়ে যান, আপনি আপনি ফোনে লিখে নেন। কি বলে দিতে এই 3টা দ্বারা বুঝছেন? বুঝছেন? বুঝলে কিন্তু বাকিগুলো বুঝবেন, নাহলে বুঝবেন না। সাক্ষ্য আইনের 94 দ্বারা। 94 যদি বুঝেন তাহলে 95 দ্বারা পড়তে হবে না, ফ্রি। 94 যদি বুঝেন তাহলে 95 দ্বারা ফ্রি দ্বারা। সাক্ষ্য আইনের 94 দ্বারাই বলে বিদ্যমান দলিলের সাথে বা বিদ্যমান ঘটনায় দলিলের প্রয়োগের বিরুদ্ধে সাক্ষ্য বর্জন। কে বুঝছেন বলেন তো? বিদ্যমান ঘটনায় দলিলের প্রয়োগের বিরুদ্ধে সাক্ষ্য বর্জন, কে বুঝছেন এই কথা? বললেন বুঝে ফেলছি, হাত তুলেন তো একজন। একজন বলেন সৎ সাহস করে যে আমি বুঝে ফেলছি, এ দ্বারা পড়তে হবে না। বিদ্যমান ঘটনায় দলিলের প্রয়োগের বিরুদ্ধে সাক্ষ্য বর্জন। একজনও বুঝেন নাই? কেন? বুঝার কথাও না। ঠিক আছে, বুঝতে হলে কি করতে হবে, আরেকটু ভিতরে যাইতে হবে। তাহলে বিদ্যমান ঘটনার সাথে, মানে যে বিষয়টা নিয়ে আলোচনা চলমান বা যেটা বিচার্য বিষয়, এই বিদ্যমান বিষয়ের সাথে দলিলের যে প্রয়োগ, এটা কি আছে? মিল আছে। কেমন মিল আছে? আপনার দলিলে বলতেছে, আপনি বলতেছেন বিদ্যমান বিষয় কি, যে আপনি মাহমুদ, যে আপনার সম্পত্তির পরিমাণ কত শতাংশ? 10%। এটা কোথায় অবস্থিত? ঢাকার গুলশানে। বোঝার চেষ্টা করেন। আদালতে প্রশ্ন হচ্ছে যে মাহমুদ হাসানের সম্পত্তি কোথায়? মাহমুদ বলতেছে গুলশানে। কত শতাংশ? 10%। এটা হলো বিদ্যমান ঘটনা। এটা চলমান আলোচনা, বিচার্য প্রশ্ন এটা। দলিলে কি বলতেছে? আচ্ছা, মাহমুদ হাসান এটাই বলতেছে। এখন তার বিরোধী পক্ষ কে? তার বিরোধী পক্ষ বিশ্বজিৎ। সে বলতেছে অসম্ভব, তার সম্পত্তি গুলশানে নয় এবং তার সম্পত্তির পরিমাণ 10% নয়। তার সম্পত্তির অবস্থান হলো ধানমন্ডিতে এবং সম্পত্তির পরিমাণ হলো কত শতাংশ? 20% বা 5%। তাহলে প্রশ্নটা কি? বিদ্যমান বিষয় কি? বিদ্যমান ঘটনা কি? যে সম্পত্তি কোথায় অবস্থিত এবং সম্পত্তির পরিমাণ কতটুকু। তাহলে বলেন, এই দুইটা বলেন। মাহমুদের সম্পত্তি কোথায়? গুলশানে। কত শতাংশ? 10%। এটা হলো বিদ্যমান বিষয়। বিরোধী পক্ষ কি বলতেছে? বিশ্বজিতে সম্পত্তির পরিমাণ বেশি বা কম এবং এটা গুলশানে নয়। এখন মাহমুদ দলিল হাজির করছে, দেখে আসলে গুলশানেই তার সম্পত্তি এবং 10%ই সম্পত্তি। তাহলে বিদ্যমান ঘটনার সাথে মাহমুদের দলিলের মিল আছে কিনা? মিল আছে? বলেন। মাহমুদ বলতেছিল সম্পত্তি 10% এবং গুলশানে। দলিল কি বলে? সম্পত্তি 10% এবং গুলশানে। তাহলে
এই বিদ্যমান ঘটনার সাথে যে দলিলের প্রয়োগের মিল থাকে, তাহলে বিরুদ্ধে কে সাক্ষ্য দিচ্ছিল মাহমুদের? বিশ্বজিৎ। বিশ্বজিতের সাক্ষ্য বর্জন হয়ে যাবে। দ্বারা কত? সাক্ষ্য আইনের 94 দ্বারা। আদালত বলবে মাহমুদ বলতেছে 10% এবং গুলশানে, আপনি বলতেছেন বনানীতে, ধানমন্ডিতে এবং বেশি কম। কই? মাহমুদের কথার সাথে তার দলিলের কি আছে? মিল আছে। আপনি এখানে যত কথাই বলেন, আপনার কথার কোনো কি নাই, মূল্য নাই। ধারা হলো 94। ক ধারা? সাক্ষ্য আইনের 94 ধারা। সবই বোঝা যায় আসলে, কিন্তু পরে যার পড়েন না, আপনারা পড়েন কিন্তু অনেকেই পড়েন আর কি। পরে যে পড়েন আর মনে রাখতে পারেন এই কথাগুলো। তাহলে বুদ্ধিমান হিসেবে কাজ হচ্ছে, যখন যেটা পড়লাম বুঝে ফেললাম, আমি আমার নিজের মতো উদাহরণ তৈরি করলাম, আরেকজনের সাথে আলোচনা করলাম, পরবর্তী দিনে গিয়ে আবার রিভিশন দিলাম, তাহলে আপনি বুঝবেন না কততে? বলেন। তাহলে আপনাকে বুঝাইতে হলে আমাকে আগে এই জায়গাটা বুঝতে হবে। বিষয়টা এরকম না? আমি যদি না বুঝি, কতক্ষণ জুড়ে জুড়ে চিল্লাই, যত জুড়ে চিল্লা চিল্লি করি, আপনি কিন্তু বুঝবেন না। তাই আমি কিন্তু আপনাকে চেষ্টা করি একদম সবচেয়ে শর্ট রাস্তাটা এটাতে বোঝানোর চেষ্টা করি, আপনি এই শর্টটাই রেখেন। ঠিক আছে? তাহলে আপনার জন্য সহজ হবে। সাক্ষ্য আইনের ধারা কত? 94। বুঝা গেছে? রাসেল ভাই, এসএমপি সিলেট, 94 বুঝছেন? তাহলে কোনো ব্যক্তির মুখের কথা এবং তার দলিল দুইটাই মিল আছে। এখন আমার বিরুদ্ধে যে যত সাক্ষ্য দেখ, এখন আপনি একটা উদাহরণ তৈরি করেন তো 94 ধারা দিয়ে। দেখি, সবাই একটা উদাহরণ তৈরি করেন। পরে দেখেন আমার উদাহরণের সাথে কারটা মিলছে। আমি একটা উদাহরণ তৈরি করবো, দেখেন আমারটার সাথে কারটা মিলে। সবাই একটা উদাহরণ তৈরি করেন, যে এরকম একটা উদাহরণ। করছেন? আচ্ছা। সাক্ষ্য আইনের 94 ধারা উদাহরণ হলো, যেমন ধরেন আপনি সোহাগ ভাই, আপনি বলতেছেন পরিমণি আপনার স্ত্রী। সোহাগ ভাই কি বলতেছে? যে পরিমণি তার স্ত্রী। এটা সে বলতেছে আদালতে। বিরোধী পক্ষ আর একটা পক্ষ বলতেছে পরিমণি সোহাগের কি না, সে আবার তার স্ত্রী কেমনে হয়? এটা নিয়ে প্রশ্ন। এখন সোহাগের যে পরিমণি স্ত্রী, সে কি করলো? পরিমণির সাথে তার বিবাহের যে কাবিননামা বা দলিল, এটা আদালতে হাজির করছে। এখন বিরোধী পক্ষ যে বলতেছে তার স্ত্রী নাই, কথার কোনো ভ্যালু আছে? তাহলে বিদ্যমান ঘটনার সাথে দলিলের কি আছে? একদম দলিল দ্বারা প্রমাণিত মিল আছে। তাহলে বিরোধী পক্ষ যতই বলুক সোহাগ পরিমণির স্ত্রী না, তাহলে আসলে কিন্তু তার পরিমণি তার কি হিসেবে গণ্য হবে? স্ত্রী হিসেবে গণ্য হবে। তাহলে আজকের মামলায় পরিমণি কার স্ত্রী হইল? সোহাগের স্ত্রী হইল। বিরোধী পক্ষ যতই না করুক, এটা কোনো বিষয় না। ধারা কত? 94। সোহাগ ভাই খুব খুশি হয়েছে কিন্তু। আচ্ছা, যাই হোক। সাক্ষ্য আইনের পরবর্তী ধারা হলো 95 ধারা। এখন এই যে 95 95 ধারার প্রশ্ন হলো, এটা নেগেটিভ। তা আমি পড়ানোর আগে আপনারা দেখেন তো, যে 95 ধারা বুঝে ফেলেন কিনা। এখন সোহাগ যে পরিমণিকে তার স্ত্রী হিসেবে দাবি করলো, তার কাছে কোনো দলিল নাই। তাহলে বিরোধী পক্ষ যে বলতেছে যে সে তার স্ত্রী নয়, তাহলে কি বিরোধী পক্ষের সাক্ষ্যটা গ্রহণীয় হবে কিনা? গ্রহণীয় হয়ে যাবে। কারণ তার মুখের কথার সাথে কোনো দালিলিক প্রমাণ নাই। এটা দ্বারা হলো 95 দ্বারা। যেমন প্রথম উদাহরণ, মাহমুদ বলতেছিল তার সম্পত্তির পরিমাণ 10% এবং সেটা গুলশানে অবস্থিত। বিরোধী পক্ষ বলতেছিল তার সম্পত্তির পরিমাণ 20%, সেটা ধানমন্ডিতে অবস্থিত। এখন মাহমুদের সম্পত্তি যে গুলশান এবং 10%, এরকম কোনো দলিল কি করতে পারে নাই? সে আনতে পারে নাই। বিরোধী পক্ষ দেখাইছে যে তার সম্পত্তির পরিমাণ 20% এবং ধানমন্ডিতে। তাহলে মাহমুদের সাক্ষ্য গ্রহণীয় নাকি বিরোধী পক্ষের সাক্ষ্য গ্রহণীয়? বিরোধী পক্ষের সাক্ষ্য কি হবে? গ্রহণীয় হবে, বর্জনীয় হবে না। এটা হলো 95 দ্বারা। দ্বারা কত? 95 দ্বারা। কারণ কেন? বিরোধী পক্ষ যে দেখাই দিছে এবং মাহমুদের কাছে যে দলিল নাই। তাহলে দলিলের সাথে মুখের কথার যদি মিল থাকে, আমার দলিলের সাথে আমার মুখের কথা মিল, বিরোধী পক্ষের সাক্ষ্য কি? বর্জনীয় না গ্রহণীয়? বর্জনীয়। আমার দলিলের সাথে আমার মৌখিক সাক্ষ্য বা আমার বর্তমান বিষয়ের কি নাই? মিল নাই। তাহলে বিরোধী পক্ষের সাক্ষ্য কি? গ্রহণীয়। ধারাগত 95। আমি খুব সময় নিচ্ছি না, কিন্তু একটা করে উদাহরণ দিয়ে দিয়ে শেষ করে দিচ্ছি ধারাগুলা। ঠিক আছে? সাক্ষ্য আইনের 95 ধারা। বুঝছেন এই পর্যন্ত? তাহলে 94 ধারার বিপরীত ধারা কোনটা? 95। এখন একটা বিষয় হলো কি,
আমরা এতক্ষণ কি পড়লাম? যেখানে দলিল আছে এখানে মৌখিক স্বাক্ষর কোনো কি নাই, মূল্য নাই। তাহলে এর ব্যতিক্রম ধারাগুলো হলো 95 একটু। যেমন আমার সাথে দলিল নাই, তাহলে বিরোধী পক্ষে সাক্ষ্য কি হয়ে গেছে? গ্রহণীয় হয়ে গেছে। যেমন 96 ধারাটা এরকম। নর্মালি অধ্যায়ের আলোচনা হলো যেখানে দলিল আছে এখানে মৌখিক সাক্ষ্যের কোনো মূল্য নাই, কিন্তু এর ব্যতিক্রম ধারাও আছে, যেমন 96 ধারা। 96 ধারায় কি বলে, কি বলতেছে একটু শুনেন। 96 ধারার আলোচনাটা হলো এরকম: কতিপয় ব্যক্তি কতিপয় সময়, কতিপয় স্থান, কি বললাম? ব্যক্তি বললাম, সময় বললাম, স্থান বললাম, এগুলার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একটি ব্যক্তি, একটি সময় এবং একটা স্থানের প্রতি প্রযোজ্য ভাষার প্রয়োগ সম্পর্কে কি সাক্ষ্য। তাহলে অনেকগুলা ব্যক্তি আছে বাংলাদেশে, অনেকগুলো স্থান আছে একই নামে বাংলাদেশে, আছে না? যেমন বইয়ের ভাষার উদাহরণে যদি আমরা দেই, যে একটা দলিলে উল্লেখ করা আছে সৈয়দপুর। কি উল্লেখ করা আছে? সৈয়দপুর। এখন এটা কোন সৈয়দপুর দলিলে উল্লেখ করা নাই? তাহলে সৈয়দপুর কি বাংলাদেশে এক জায়গায় নির্দেশিত না অনেক জায়গায় নির্দেশিত? সৈয়দপুর রংপুরের সৈয়দপুর আছে বইয়ের ভাষায়, আগে রংপুর ছিল। এখন সৈয়দপুর কোন জেলার? নীলফামারী। নীলফামারী জেলার অংশ নাকি সৈয়দপুর? নীলফামারী জেলার অংশ। নীলফামারী চেয়ে তো সৈয়দপুর বেশি প্রসিদ্ধ, মানুষের চিনে এখানে এটা বেশি। আচ্ছা, এখন তাহলে এটা কি নীলফামারী সৈয়দপুর নাকি খুলনার সৈয়দপুর? মানে বইয়ে বলা আছে এটা কি রংপুরের সৈয়দপুর নাকি খুলনার সৈয়দপুর, এটা কিন্তু দলিলে উল্লেখ করা নাই। এখন এই সম্পর্কে সাইব ভাই বলতেছে এটা রংপুরের সৈয়দপুর, এটা খুলনার সৈয়দপুর নয়। তাহলে আলোচনা দলিলটা কোথায়? দালিলিক না। তাহলে নর্মালি আমরা কি পড়ছি, দলিল সম্পর্কে কি মৌখিক সাক্ষ্য দেওয়া যায়? যায় না। কিন্তু এমন কিছু ক্ষেত্র আছে যেখানে দলিলের বিষয় সম্পর্কেও মৌখিক সাক্ষ্য দেওয়া যায়। যেমন একটা ধারা হলো 96। যেমন এটা একটা স্থান দিয়া বললাম, একটা ব্যক্তি দিয়া বলেন যে এই সম্পত্তিটা কার, এই সম্পত্তি হলো মাহমুদের। এখন কোন মাহমুদ এটা বলা নাই। এখন বাংলাদেশে অনেক সব জেলাতেই মাহমুদ নামের ব্যক্তি আছে, বাংলাদেশে সব জেলাতেই ফরিদ নামক ব্যক্তি আছে। তাহলে কোন ফরিদের? ফরিদের স্পষ্ট ঠিকানা উল্লেখ করা নাই। তাহলে দলিল নিয়ে অসুবিধা সৃষ্টি হয়েছে। এখন এই সম্পর্কে সজীব দেবনাথ বলতেছে যে এটা হলো নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ফরিদ। অথবা এটা সম্পর্কে প্রশান্ত দাস বলতেছে এটা খাগড়াছড়ির ফরিদ। তাহলে ফরিদ নামে কি বাংলাদেশে ব্যক্তি একজন? একজন না, কিন্তু দলিলে উল্লেখ করা আছে ফরিদ। কিন্তু এটা কোন ফরিদ দলিলে স্পষ্ট নির্দেশনা নাই। তাহলে সাক্ষ্যের 96 দ্বারা বলতেছে যে কতিপয় ব্যক্তির মধ্যে কেবল একজনের প্রতি প্রযোজ্য ভাষার প্রয়োগ সম্পর্কে কি করা যায়? সাক্ষ্য দেওয়া যায়। তাহলে দলিলটা এমন হয়ে গেছে কোন ব্যক্তি, ব্যক্তির নাম লেখা, কিন্তু এই ব্যক্তি আসলে কোন ব্যক্তি নির্দিষ্ট করে বলা নাই। একটা স্থানের কথা বলা হয়েছে সৈয়দপুর, এটা কোন জায়গার সৈয়দপুর নির্দিষ্ট করে বলা নয়। একজন ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে এটা এই জায়গার সৈয়দপুর, এটা হলো এই জায়গার ফরিদ। আর যদি বইয়ের প্রথম উদাহরণ দেখেন, উদাহরণে কি বলতেছে যে 1000 টাকার মূল্যে আমার সাদা ঘোড়া কার নিকট? ফরিদের নিকট বিক্রির জন্য আমি শরীফুল চুক্তিবদ্ধ হইলাম। আমার কয়টা ঘোড়া আছে? দুইটা সাদা ঘোড়া আছে। এই ক্ষেত্রে এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাইতে পারে। যেমন ফরিদের কাছে আমি একটা ঘোড়া 1000 টাকায় বিক্রি করছি। আমার ঘোড়া কয়টা? 10টা। সব কয়টাই কি সাদা? সব কয়টা ঘোড়াই সাদা ঘোড়া। তো চুক্তি হয়েছে দলিলের, আপনার কাছে একটা সাদা ঘোড়া বিক্রি করলাম। পরবর্তীতে ফরিদ যখন ঘোড়া নিতে আসলো, আমি সবচেয়ে ছোট ঘোড়াটা তাকে দিয়ে দিলাম। কিন্তু যখন আসছিল তখন কিন্তু দেখা গেছে সাদার ভিতরে যে এই ঘোড়াটা। তাহলে একজন ব্যক্তি কিন্তু বা এই আমাদের পক্ষ বা কোনো একটা পক্ষ তাদের পক্ষ বলতে পারবে যে এই ছোট ঘোড়াটা না, ওই সাদা বড় ঘোড়াটা, কারণ ঘোড়া তো সবগুলাই সাদা। বিষয়টা বুঝেন নাই? এরকম আর কি। এখন আপনার একটা উদাহরণ তৈরি করেন তো দেখি। যখন তৈরি করে ফেলবেন তখন আপনার আর কোনো ভয় নাই। এটা তৈরি করেন। আপনি কি দিয়ে তৈরি করবেন? আমি কিন্তু বলছি আগে, আপনি উদাহরণ তৈরি করার একটা জায়গা বলে দিচ্ছি আমি আগে। যেমন এখন কয়টা বাজে? 22টা 10, তার মানে 10টা 10। তাহলে দলিল একটা তৈরি করা হয়েছে এরকমে, দলিলের ভিতরে বলা হয়েছে কয়টায়? 10টা 10 মিনিটের সময়। কয়টায়? 10টা 10 মিনিটে। কিন্তু কত সালের, কোন মাসের 10টা 10 বলা হয় নাই।
তাহলে 10টা 10 কি শুধুমাত্র নির্দিষ্ট একটা মাসে হয়, নির্দিষ্ট একটা বছরে হয়, নাকি প্রতিদিনই রাত্রে 10টা 10 হয়? প্রতিদিনই রাত্রে 10টা 10 হয়। তাহলে অনেকগুলা সময়ের ভিতরে একটা সময় প্রয়োগ করতে হবে। কোন সময়? 2025 সালের 31শে ডিসেম্বরের রাত 10টা 10। দলিল লেখা আছে কি? 10টা 10। 10টা 10 নিয়ে দলিল লেখা হয়ে গেছে। কিন্তু 2025 সালের 31শে ডিসেম্বর রাতের যে 10টা 10, এটা দলিলে কি করা নাই? উল্লেখ করা নাই। তাহলে 10টা 10 কি অনেক দিন হয় না? তাহলে কতিপয় 10টা 10-এর ভিতরে 2025 সালের 31শে ডিসেম্বরের 10টা 10 এই সম্পর্কে দলিলের মাধ্যমে সাক্ষ্য দেওয়া যায়। দ্বারা কত? 96 দ্বারা। তাহলে সময় হতে পারে, এটা স্থান হতে পারে, এটা ব্যক্তি হতে পারে। বুঝছেন না? বুঝে গেছে এটা? বুঝছেন? আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ। তাহলে 96 দ্বারা কি? মানে অনেকগুলা ব্যক্তি, অনেকগুলা স্থান, অনেকগুলা সময়, অনেকগুলা ঘোড়া, অনেকগুলা গুরু, কিন্তু নির্দিষ্ট করে দলিলে বলা নাই কোনটা। তাহলে কোনটা সঠিক এটা নির্ধারণ করার জন্য কি করা যাবে? সাক্ষ্য দেওয়া যাবে। তাহলে আমরা আগে পড়ছি কি, যেখানে দলিল এখানে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না। এখন আবার কি পড়লাম? দলিল সম্পর্কেও মৌখিকভাবে সাক্ষ্য দেওয়া যায়। কেন? দলিলের সমস্যা সমাধান করার জন্য। কি সমস্যা এটা? সব সমস্যা না, একই রকমের অনেকগুলো স্থান আছে, একই রকমের অনেকগুলো সময় আছে, একই রকমের অনেকগুলো কি আছে? ব্যক্তি আছে। বুঝছেন এই বিষয়টা? সাক্ষ্য আইনের কত দ্বারা? 96 দ্বারা। সাক্ষ্য আইনের 97 দ্বারা। সাক্ষ্য আইনের 97 দ্বারা আরো সুন্দর উদাহরণ দিলে বুঝতে পারবেন। সাক্ষ্য আইনের 97 দ্বারা হচ্ছে দুইটি ঘটনার সমষ্টি। কয়টি ঘটনা? দুইটি ঘটনার সমষ্টি। একটি ক্ষেত্রেও বা একটির প্রতিও যে ভাষা সম্পূর্ণ ও সঠিকভাবে প্রযোজ্য নয়, উহার একটির প্রতি প্রয়োগ সম্পর্কে সাক্ষ্য। এটা কি বলে? একটা দারুণ কথা বলে। সাক্ষ্য আইনের 97 দ্বারা। তাহলে কয়টা? দুইটা ঘটনার সমষ্টি, কিন্তু দুইটার ভিতরেই ভেজাল আছে। কয়টা ঘটনার সমষ্টি? দুইটা ঘটনার সমষ্টি। একটির প্রতিও, মানে দলিল কয়টা? ধরেন দুইটা দলিল হইছে, একটা দলিলও সম্পূর্ণ এবং সঠিক নয়, উহার ক্ষেত্রে কি ব্যবহার করবেন? কি বিষয় প্রযোজ্য হবে? কি সাক্ষ্য দিবেন? সাক্ষ্য আইনের ধারা কত? 97 দ্বারা। তাহলে ঘটনা কয়টা? ধরেন দুইটি ঘটনার সমষ্টি, দুইভাবে উপস্থাপন করা হয়েছে, দুইটা বিষয় চলে আসছে। কি চলে আসছে? আপনি পুলিশের চাকরি করেন। ইলিয়াস ভাইয়ের বাড়ি ধরেন কোথায়? ইলিয়াস ভাইয়ের বাড়ি ধরেন ঢাকা জেলা। এটা হলো বাস্তব ঘটনা। আসল ঘটনা কি? নাম ইলিয়াস, চাকরি করে পুলিশে, বাড়ি হচ্ছে ঢাকা জেলা। মনে নাই? সবাই বলেন ইলিয়াসের বাড়ি কোথায়? ঢাকা জেলা। চাকরি করে কিসে? পুলিশে। এটা হচ্ছে আসল সত্য। এখন ঘটনা দুই রকম ঘটে গেছে ইলিয়াসকে নিয়ে। কি ঘটনা ঘটছে? এক ঘটনায় লেখা হয়েছে ইলিয়াস চাকরি করে কিসে? সেনাবাহিনীতে। এবং তার বাড়ি কোথায়? ঢাকা। বলেন, মূল ঘটনার সাথে মিলছে না গরমিল? মিলছে না গরমিল বলেন? ইলিয়াসের বাড়ি বলা হয়েছে ঢাকা, চাকরি করে সেনাবাহিনীতে। ঘটনা মিলছে না গরমিল? সম্পূর্ণ সঠিক হয়েছে দলিলটা? প্রয়োগটা ঠিক আছে? ঠিক নাই। কোথায় ভেজাল? বাড়িতে না চাকরিতে? চাকরিতে ভেজাল। অন্য চাকরি লেগে ফেলছে তার কথায়। এটা গেল একটা ঘটনা। আরেকটা ঘটনা কি? নাম তার ইলিয়াস, এটা ঠিক আছে। লিখছে চাকরি করে পুলিশে, এটাও ঠিক আছে। তার বাড়ি দিছে কোন জেলা? চট্টগ্রাম জেলা। এখানে কিসে ভেজাল? এইখানে কি তার চাকরিতে ভেজাল না বাড়িতে ভেজাল? বাড়িতে ভেজাল। তাহলে দুইটি ঘটনার সমষ্টি, যেটা আসলে একটি ঘটনাও সম্পূর্ণ সঠিকভাবে, সম্পূর্ণ নির্ভুলভাবে প্রযোজ্য হয় না, সেই ক্ষেত্রে কি প্রয়োগ বা কি সাক্ষ্য দেওয়া যাবে? এখন আপনি সাকিব জানেন যে তার বাড়ি ঢাকা এবং চাকরি করে পুলিশে, কিন্তু মাঝখানে দুইটা ঘটনা তৈরি হয়েছে কি? একটাতে তার বাড়ি ঠিক আছে, চাকরি ঠিক নাই। একটাতে তার চাকরি ঠিক আছে, বাড়ি ঠিক নাই। তাহলে সাকিব নামক ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে ইলিয়াসের নাম হচ্ছে ইলিয়াস, তার বাড়ি হলো ঢাকা এবং চাকরি করে কি? পুলিশে। ধারা কত? সাক্ষ্য আইনের 97 দ্বারা। বুঝছেন বিষয়টা? আরো সহজে বলে দিই, আরেকটা উদাহরণ দিই। যেমন আমি শরীফুল, আমার সম্পত্তির পরিমাণ ধরেন 100 একর। আমার সম্পত্তির পরিমাণ কত? 100 একর।
এবং এটা কোথায়? নেত্রকোনায় অবস্থিত। সাপোজ বোঝার জন্য, তাহলে 100 একর সম্পত্তি আমি শরীফুলের, অবস্থান কোথায়? নেত্রকোনা। এখন এক দলিলে বলা হয়েছে শরীফুলের সম্পত্তি 100 একর, এই সম্পত্তি আছে কোথায়? চট্টগ্রামে। এই কথাটা কি সঠিক? এটা ভুল না? এটা ভুল। আরেক জায়গায় বলা হয়েছে শরীফুলের সম্পত্তি 50 একর, আছে কোথায়? নেত্রকোনায়। এটা কি সঠিক আছে? এটাও সঠিক না। সাক্ষ্য আইনের 97 ধারাই বলে যে দুইটি ঘটনার সমষ্টি, মানে আলোচনা কি নিয়ে চলতেছে? দলিল নিয়ে কিন্তু, যে এমন একটা দলিল নিয়ে এমন একটা ঘটনা ঘটছে, দুই রকমের দলিল তৈরি হয়েছে, একটাও সঠিক না। এক জায়গায় সম্পত্তি 50 একর বলতেছে নেত্রকোনায়, আরেক জায়গায় বলছে সম্পত্তি তার 100 একরই, আছে কোথায়? চট্টগ্রামে। এখন এইখানে কে সাক্ষ্য দিবে? এইখানে আপনার ওহেদুল হক সাক্ষ্য দিবে যে না, এটা প্রকৃত ঘটনা নয়, শরীফুলের আসলে সম্পত্তি 100 একর, এবং এটা কোথায়? নেত্রকোনায়। তাহলে তাহলে মূল দলিল কোনটা? একটা। আর ফেক, নকল দলিল তৈরি হয়েছে কয়টা? দুইটা। তাহলে আসল ঘটনা সম্পর্কে কি করা যায়? যদিও বা দলিল, আসল ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায়। দ্বারা হলো কত দ্বারা? সাক্ষ্য আইনের 97 ধারা। সাক্ষ্য আইনের 97 ধারা। বুঝছেন বিষয়টা? তাহলে 96 এবং 97 পার্থক্য কি? 96 হলো অনেকগুলা ব্যক্তি, অনেকগুলা সময়, অনেকগুলা স্থান নির্ধারণ করে, এরকম কোনো ব্যক্তি, সময় বা স্থান যে কোনো একটা সঠিক, এই মর্মে সাক্ষ্য দেওয়া যায়। আর 97 দ্বারা হলো একাধিক বা দুটি ঘটনার সমষ্টি, যে ক্ষেত্রে একটার ক্ষেত্রে দলিল সম্পূর্ণরূপে সঠিক রূপে প্রয়োগ হয় নাই, এই ক্ষেত্রে কোনটা সঠিক সেই সম্পর্কে কি করা যায়? সাক্ষ্য দেওয়া যায়। ধারা হলো 97। 93 দ্বারা কি পড়ছিলাম? দলিল যেখানে ভুল, ত্রুটিপূর্ণ, অনিশ্চয়তাবোধক, দ্ব্যর্থবোধক, সেইখানে কি দলিলিক সাক্ষ্য দ্বারা, সেইখানে কি আপনার মৌখিক সাক্ষ্য দ্বারা দলিলের সমস্যা সমাধান করা যায়? বলেন, যায়? ভুল ত্রুটিপূর্ণ দলিল কি মৌখিক সাক্ষ্য দ্বারা সমাধান করা যায়? যায় না। 98 দ্বারা বলতেছে দলিল যদি অস্পষ্ট হয়। কিরকম অস্পষ্ট? বর্ণলিপি অস্পষ্ট। এটা কি ক নাকি ব? বোঝা যাচ্ছে না। কি? 98 দ্বারা 93 দ্বারা একটু ব্যতিক্রম দ্বারা। সাক্ষ্যয়নের 98 দ্বারা বলতেছে অস্পষ্ট বর্ণলিপি। কেন অস্পষ্ট? যেখানে বিদেশি শব্দ ব্যবহার করা হয়েছে, অপ্রচলিত কারিগরি বা স্থানীয় আঞ্চলিক শব্দ বা সংক্ষিপ্ত শব্দ কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে, এগুলো সঠিক নয়। তাহলে এই শব্দের অর্থ বোঝানোর জন্য সাক্ষ্য দেওয়া যাইতে পারে সাক্ষ্যয়নের 98 দ্বারা। যেমন দলিলের ভিতরে একটা শূন্যস্থান আছে, আপনি তাই বলতে পারবেন না এখানে হারুনের নাম বসবে। এটা কত দ্বারার কথা? 93 দ্বারার কথা। কেন? দলিলের সমস্যা আপনি কি করতে পারবেন না? মৌখিক সাক্ষ্য দ্বারা সমাধান করতে পারবেন না। কিন্তু 98 দ্বারা বলতেছে যেখানে দলিল অস্পষ্ট, বোঝা যাচ্ছে না। যেমন একটা নাম কি, যেমন ধরেন নাম হচ্ছে কি, একটা নাম বলবো, লম্বা একটা নাম বলেন, যেমন ধরেন আলমগীর। কি? আলমগীর। আলম ঠিক আছে, গয়ের উপরে দীর্ঘ ইকার ঠিক আছে, লাস্টে বয় শূন্যরও ঠিক আছে, মাঝখানে নাই কোনটা? গ। তাহলে অস্পষ্ট হয়ে গেল না একটু? এটা এটা কিন্তু ত্রুটি না, অস্পষ্ট হয়ে গেছে, অক্ষরটা বোঝা যাচ্ছে না। তাহলে আপনি বলতে পারবেন এখানে গ হবে, গ বসাইলে আলমগীর হয়ে যায়। তাহলে দলিল কি এটা? অস্পষ্ট। কেন? কিন্তু ভাষাগত কারণে, ইংরেজি এমন শব্দ, এমন ফন্ট ব্যবহার করা হয়েছে, বোঝা যাচ্ছে না। সার্ভিস বুকে যারা কাজ করছেন দেখবেন, এসএসসি ভাষার সার্টিফিকেট এক এক বোর্ডের এক এক রকম টাইপিং এ লেখা, অনেক সময় কোনটা কোন অক্ষর কিন্তু বোঝা যায় না সার্টিফিকেটের অক্ষর। দেখছেন না? আগের সার্টিফিকেটগুলোর ক্ষেত্রে সার্টিফিকেটে কিন্তু বোঝা যায় না। দেখো এই সমস্যা, আমি তো আমার চাকরি প্রমোশন হওয়ার আগ পর্যন্ত ম্যাক্সিমাম সময় রিজার্ভ অফিসে সার্ভিস বই শাখার অনেক কাজ করছি। অনেক সময় আপনার যখন পিএমএস প্রথম আসছে তখন নাম বের করা লাগতো, তখন ওই যে ইংরেজি নামের যে স্পেলিং, এটা বোঝাটা বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইছিল, অনেক ক্ষেত্রে বোঝাই যেত না এরকম। তাহলে ধরেন এটা একটা দলিল, এখন এটা বোঝা যাচ্ছে না এটা কি জামাল নাকি কামাল, লাস্টে এ এম এ এল ঠিক আছে, কিন্তু যে না কে এটা বোঝা যাচ্ছে না। তাহলে অস্পষ্ট। এটা ভাষার জন্য হইতে পারে, ফন্টের কারণে হইতে পারে, সাংস্কৃতিক শব্দের জন্য হইতে পারে, বিদেশি ভাষা হইতে পারে, কারিগরি হইতে পারে, কোনো চিহ্ন হইতে পারে। তাহলে এইগুলা যদি অস্পষ্ট হয়ে থাকে, তাহলে দলিলের অস্পষ্ট বিষয়কে সমাধান করার জন্য, স্পষ্ট করার জন্য কি করা যাইতে পারে? সাক্ষ্য দেওয়া যাইতে পারে। দ্বারাগত 98 দ্বারা। তাহলে 93 এবং 98 এর সাথে একরকম মিলাই ফেলেন না। 93 হলো দলিলের ভিতরে ভুল ত্রুটি আছে, দলিল অনিশ্চিত, এই সমস্যা সাক্ষ্য দ্বারা, মৌখিক সাক্ষ্য দ্বারা সমাধান করা যাবে না। আর 98 দ্বারা বলতেছে বিভিন্ন আঞ্চলিক ভাষা, বিভিন্ন বিদেশি ভাষা, এই সমস্ত কারণে
দলিল অস্পষ্ট হয়ে গেছে। তাহলে অস্পষ্ট দলিলকে স্পষ্ট করার জন্য কি করা যাইতে পারে? সাক্ষ্য দেওয়া যাইতে পারে। তাহলে এটা কি আমরা দলিলের সমস্যা সমাধান করছি, নাকি অস্পষ্টটাকে স্পষ্ট করছি? অস্পষ্টটাকে শুধু স্পষ্ট করার একটা চেষ্টা মাত্র। তার মানে এটা দলিলের সমাধান না কিন্তু। বুঝছেন বিষয়টা? তাহলে অস্পষ্ট দলিলকে স্পষ্ট করার জন্য কি দেওয়া যাইতে পারে? সাক্ষ্য দেওয়া যেতে পারে। কেন অস্পষ্ট হইল? এটা ভাষা বোঝা যাচ্ছে না, বোধগম্য নয়, অথবা এটা বর্ণলিপি বিদেশি, অপ্রচলিত বা কারিগরি বা স্থানীয় বা আঞ্চলিক শব্দ বা শব্দ সংক্ষেপ বা বিশেষ অর্থ ব্যবহৃত শব্দের কারণে অস্পষ্ট হইতে পারে। এই ক্ষেত্রে এটা করা যেতে পারে। ধারা কত? 98 ধারা। কঠিন মনে হইলো? খুব বেশি কঠিন? 99 দ্বারা খুব জরুরি না, প্রশ্ন করতে পারবে না? দলিল পরিবর্তনের যে শর্ত আছে এই চুক্তি সম্পর্কে, ধরেন আপনার ভিতরে আমার ভিতরে একটা দলিল হইলো, আপনি প্রথম পক্ষ আমি দ্বিতীয় পক্ষ, দুইজনের ভিতরে। তাহলে এই দলিল পরবর্তীতে কোনো পরিবর্তন হয়ে গেছে, দলিলের কোনো শর্ত পরিবর্তন হয়েছে, এই চুক্তি সম্পর্কে আপনি এবং আমি আমাদের পক্ষ কেউ সাক্ষ্য দিতে পারবো না। এই সাথে যদি চুক্তির সাথে তৃতীয় পক্ষের কোনো স্বার্থ জড়িত থাকে, তাহলে সেই ব্যক্তি দলিল পরিবর্তনের শর্ত সম্পর্কে কি করতে পারবে? সাক্ষ্য দিতে পারবে। অর্থাৎ দলিলের যদি কোনো দলিলের কাজ দলিল দ্বারা হবে, কিন্তু দলিলের কোনো শর্তের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের বিষয় সম্পর্কে আমরা পক্ষ যারা, যাদের মাধ্যমে দলিল, তারা কোনো সাক্ষ্য দিতে পারবো না। কিন্তু তৃতীয় পক্ষ কোনো ব্যক্তির স্বার্থ যদি এখানে জড়িত থাকে, তাহলে সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে। ধারা কত? 99 ধারা। এটা আপনার না নিলেও চলবে, 100 ধারা না নিলে চলবে। 100 ধারা হলো এই যে দলিল সম্পর্কে যে আমরা পড়লাম, এই দলিল সম্পর্কে এই 1925 সালের যে উত্তরাধিকারী আইনের বিধান, এই বিধানকে কি করবে না? ব্যাহত করবে না। সাক্ষ্যের 100 ধারা। অর্থাৎ এই অধ্যায় সম্পর্কে আমরা যা পড়লাম, এইখানে উইলের ব্যাখ্যা সম্পর্কে, মানে উইল সম্পর্কে, উইল একটা দলিল না? উইল একটা দলিল কি না? দলিল। তাহলে 100 দ্বারাই বলতেছে যে 1925 সালের উত্তরাধিকারী আইনের কোনো বিধানকে প্রভাবিত করিয়াছে এরকম মনে করা যাইবে না। অর্থাৎ এই যে দলিলের বিষয়গুলো আমরা যাই পড়ি, যদি দেখি 1925 সালের উত্তরাধিকারী আইনের সাথে এটা কি রয়, সাংঘর্ষিক, তাহলে এখানে কোনটা টিকবে? তাহলে উত্তরাধিকার আইনের বিধান টিকবে। সাক্ষ্য আইন কি করতে পারবে না? উইল সম্পর্কিত উত্তরাধিকার আইনের বিধানকে প্রভাবিত বা ধ্বংস বা খর্ব করতে পারবে না। সাক্ষ্য আইনের কত দ্বারা? 100 দ্বারা। প্রশ্নমুখী হবে 91 থেকে 98, এগুলোর প্রশ্ন হলে হতে পারে। 99, 100 দ্বারা তেমন কোনো প্রশ্ন সাধারণত করার কথা না। দ্বারা এখানে 10টা। তাহলে 91 থেকে 100। আচ্ছা, 91 থেকে ধরেন 98 পড়লেন, 99, 100 ধরেন পড়েনি নাই। তাহলে 91 থেকে 98, 8টা দ্বারা। আমি একবার বলবো, আপনারা দেখি 2-4 জন বলতে পারেন কিনা, মানে আপনার মতো করে কি বুঝছেন। কারণ আমি জানি, আমি বিশ্বাস করি আপনাদের আগে অনেকের এটা পড়া ছিল না, কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ আপনি বলতে পারেন কিনা, আমি জাস্ট সেই জিনিসটাই দেখবো একটু। ঠিক আছে? রেডি? আচ্ছা। সাক্ষ্য আইনের 91 কি আমি যেভাবে বলতেছি এইভাবেই বলবেন, বা তার চেয়ে সহজ করে বলবেন। দেখবেন অনেকে তার চেয়ে, তাহলে টার্গেট কত পর্যন্ত ধরেন? 98। 99 কি? দলিল পরিবর্তনের শর্তে তৃতীয় পক্ষের ব্যক্তি সাক্ষ্য দিতে পারে। 100 দ্বারা এই অধ্যায় উইল সম্পর্কিত উত্তরাধিকারী আইনের বিধানকে ব্যাহত করবে না। এই দুইটা বাদ। তাহলে 91 থেকে 98 আপনি কি নিতে পারেন দেখি? যেখানে দালিলিকভাবে সাক্ষ্য দিতে হবে, এই দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। 91। কোনো দালিলিক বিষয়ে, কোনো দলিলের ক্ষেত্রে মৌখিকভাবে চুক্তির কোনো মূল্য নাই। 92। দলিলের সমস্যা, অনিশ্চয়তা মৌখিক সাক্ষ্য দ্বারা সমাধান করা যায় না। 93। দলিলের বিষয় আর বিচারিক বিষয় বা দলিলের সাথে মুখের কথার মিল আছে, এখানে বিরোধী পক্ষের সাক্ষ্য গ্রহণীয় নয়। 94 ধারা। আমার দলিলের সাথে আমার বিচার্য ঘটনার কোনো মিল নাই, তাহলে বিরোধী পক্ষের সাক্ষ্য গ্রহণ করতে হবে। 95 ধারা। 96 বলতেছে কতিপয় ব্যক্তি সময় স্থানের মধ্যে একটা সময় একটা স্থানকে নির্ধারণ করতে হবে, কিন্তু দলিলে নির্ধারণ করা নাই, এটা নির্ধারণ করার জন্য সাক্ষ্য দেওয়া যাবে। 96 ধারা। আচ্ছা। দুইটি ঘটনার সমষ্টি, যেটা একটাও মূল ঘটনার সাথে মূল দলিলের সাথে কি নয়, মিল নয়, এখানে কোনটা আসলে মূল ঘটনা, এই মর্মে সাক্ষ্য দেওয়া যাবে। 97। দলিলে অস্পষ্ট শব্দ, বর্ণলিপি, কারিগরি, বিদেশি ভাষা, এটাকে স্পষ্ট করার জন্য সাক্ষ্য দেওয়া যাবে। 98। কে বলতে পারবেন বলেন তো? কে? আমার মনে হয় পারবেন অনেকে, ইনশাল্লাহ। চেষ্টা তো করেন না, তো হাত তুলেন, কে পারবেন? আচ্ছা, তার আগে বুঝেন, এই প্রশ্ন করার আগে আমরা কি আজকে সাক্ষ্য আইন সপ্তম অধ্যায়ে যাবো? পারবেন? 101 থেকে 114।
আলোচনা করা যাবে এটা? না এটা একটু গভীরে মাথায় ব্রেন কাটাইতে হইছে, আমার মনে হয় ওইদিকে গেলে আবার প্যাচ লেগে যেতে পারে একটু, এটা আমার কাছে মনে হচ্ছে এরকম, জানেন আপনারা কি বলেন? আচ্ছা কে বলতে চান 91 থেকে 100? আমি সেন্ট্রালি আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে? আপনার ডিসিপ্লিন সহকারে বলেন। এক দুজন বললে আমি বুঝবো যে না আমি আসলে সার্থক হয়েছি, বুঝাইতে পারছি। ভুল হোক অসুবিধা নাই, বলতে যে আমি বলতেছি আমারও হইতেছে, কিন্তু বলেন কে বলবেন? সাহস করেন, আমি আমি হেল্প করবো তো। সাক্ষ্যহীন 91 ধারা। একটু ভিডিও মোডে চাইবো, যে বলবেন একটু ভিডিও মোডে চাইবো প্লিজ, তাহলে এটা কনফিডেন্স থাকবে। সাক্ষ্যয়নের 91 ধারা দলিলের আহ, বিষয়বস্তুতে মৌখিক সাক্ষ্য গ্রহণীয় নয়। সুন্দর। 92 ধারা মৌখিক চুক্তিতে স্বাক্ষর গ্রহণযোগ্য নয়। মানে দলিলের বিষয়ে কোনো মৌখিক চুক্তি করা যাবে না। মৌ- মৌখিক চুক্তি করা যাবে না। 93 ধারা আহ, দলিলের দলিল অনিশ্চিত বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না। সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যাবে না। সমস্যা সমাধান করা যাবে না, হ্যাঁ। সমস্যা সমাধান করা যাবে না। 94 ধারা উম, দলিল বিরুদ্ধ পক্ষ প্রয়োগের কারণে আপনি আইনে বইয়ের বাসায় যাবেন না, আপনি বইয়ের বাসায় যাবেন না, নিজের বাসায় বলতে হবে যে দলিলের সাথে নিজের মুখের কথার কি আছে, মিল আছে, তাহলে বিরুদ্ধে মিল পক্ষ আছে। কোনো ভ্যালু নাই, এভাবে বলতে হবে। বের- 94, হ্যাঁ। 95 ধারা দলিলের বিষয়ের সাথে দলিলের বিষয়ের সাথে বিদ্যমান বিষয় বা আলোচ্য বিষয়ের আমার কোনো মিল নাই, তাহলে বিরোধী পক্ষ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে। সাক্ষ্য 95, দিতে পারবে। হ্যাঁ। 95 ধারা 96 ধারা দলিল দুইটা দুইটা বিষয় মানে ভিন্ন, যেটা কখন কোন অরিজিনাল সময়? দলিলের দলিলে সাথে দলিলে ধরেন অনেকটা কয়েকজন ব্যক্তির নাম আছে, বা দলিলে একজন ব্যক্তির নাম আছে বা একজন স্থানের নাম আছে, কিন্তু এরকম ব্যক্তি এরকম স্থান বাংলাদেশে আরো আছে। কোন ব্যক্তি কোন স্থান সঠিক এটা নির্ধারণ করার জন্য সাক্ষ্য দেওয়া যাবে 96 দ্বারা। 96 ধারা 97 ধারা দলিল 97 দ্বারা বলবেন, দুটি বিশেষ সমষ্টি। দুটি বিশেষ 97 দ্বারা সমষ্টি। বলবেন যে দলিলটা এমন হয়েছে যে মূল দলিলের সাথে দুইটা দলিল হয়ে গেছে, একটাও মিল নাই মূল দলিলের সাথে, এই যে আসল বিষয় হ্যাঁ, সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে 97, হ্যাঁ। সাক্ষ্য দেওয়া যাবে। 98 ধারা হচ্ছে দলিল অস্পষ্ট, আহ, দলিল অস্পষ্ট, বড়লিপি ইত্যাদি। অস্পষ্টর কারণে সাক্ষ্য দ্বারা স্পষ্ট দলিল করা যাবে, স্পষ্ট স্পষ্ট করা করা যাবে। যাবে। ভেরি গুড, বলার জন্য চেষ্টা করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তারপর? যে সমস্ত বিষয় দলিল আকারে লিপিবদ্ধ আছে সেই সমস্ত ভিডিওটা অন সম্পর্কে রাখলে অসুবিধা কি সাক্ষ্য বলুন প্রদান। ভাই? হ্যাঁ হ্যাঁ, ভিডিও অন রাখেন, হ্যাঁ। যে সমস্ত বিষয় দলিল আকারে লিপিবদ্ধ আছে বা কোনো চুক্তি মঞ্জুরি বিলি ব্যবস্থা শর্তাবলী দলিল আকারে লিপিবদ্ধ আছে সে সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। সাক্ষ্য আইন 91 দ্বারা মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন। মৌখিকভাবে কোনো চুক্তি করা হলে সে সম্পর্কে সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। সাক্ষ্য আইনের 92 দ্বারা দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা বা উপস্থাপনের জন্য সাক্ষ্য বর্জন। দলিলের ভাষা যদি দ্ব্যর্থবোধক হয় বা দলিলের ভুল ত্রুটি অনিশ্চয়তা দূর করার জন্য মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। মৌখিক সাক্ষ্য দ্বারা সংশোধন করা যাবে না। সাক্ষ্য আইনের 93 দ্বারা বিদ্যমান ঘটনায় দলিল প্রয়োগের বিরুদ্ধে সাক্ষ্য বর্জন। বিদ্যমান ঘটনার সাথে দলিল প্রয়োগের ভাষা যদি মিলে মিলে যায় বা সঠিকভাবে প্রযোজ্য হয় সেই সম্পর্কে সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না বা সাক্ষ্য দেওয়া যাবে না। সাক্ষ্য আইনের 94 দ্বারা বিদ্যমান বিষয় প্রসঙ্গে অর্থহীন দলিল সম্পর্কে সাক্ষ্য, অর্থাৎ বিদ্যমান ঘটনার সাথে দলিল প্রয়োগের ভাষা বা বিষয় যদি মিলে না যায়, সঠিকভাবে প্রযোজ্য না হয়, সে সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। সাক্ষ্য আইনের 95 দ্বারা। আর 96 কতিপয় ব্যক্তির মধ্যে কেবলমাত্র একজনের প্রতি প্রযোজ্য ভাষা প্রয়োগ সম্পর্কে সাক্ষ্য। এই সাক্ষ্য আইনের 96 দ্বারা। 97 দুইটি ঘটনার সমষ্টির মধ্যে একটির প্রতিও যে ভাষা সঠিকভাবে সম্পূর্ণ হয় নাই বা প্রযোজ্য হয় নাই সে সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। সাক্ষ্য আইনের 97 দ্বারা অস্পষ্ট বর্ণলিপি ইত্যাদি সম্পর্কে সাক্ষ্য। দলিলে যদি অস্পষ্ট বর্ণলিপি থাকে, যা কোনো বিদেশি শব্দ, আঞ্চলিক শব্দ, সাংস্কৃতিক শব্দ স্পষ্ট করার জন্য মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। সাক্ষ্য আইনের 98 দ্বারা। আচ্ছা এখানে একটু ব্রেক আছে। ব্রেকটা হচ্ছে এরকম, আপনারা যারা অনেকেই মনে করতেছেন যে এই লোকটা এত সুন্দর করে কিভাবে বললো, এটা একটা শর্ত আছে বলার, সুন্দর করে বলার, বুঝছেন?
শর্ত হচ্ছে এই ক্লাসটা তার জন্য প্রথম না, কারণ সে আমার পুরাতন ছাত্র। এই জন্য এটাই সে বলতে পারছে, যেটা সত্য কথা। এখন অনেকে যদি মন খারাপ করে যে উনি এত ভালো করে বললো, আমি কেন বলতে পারলাম না, তাহলে উনি আমার 1 থেকে 10-এর ভিতর ঢোকা স্টুডেন্ট ছিল, যে কোনো একটা জটিলতায় পড়ে গেছিল, পরীক্ষাটা দিতে পারে নাই। নাহলে 1 থেকে 10-এর বাইরে সিরিয়াল যাওয়ার কথা না ফরিদ ভাইয়ের, এবং হাতের লেখা চমৎকার। যদিও সামনে বলা ঠিক না, হয়তো তকদিরে পদোন্নতির ক্ষেত্রে একটা তকদিরের ব্যাপার স্যাপার থাকে কিন্তু, বুঝছেন? এটা আপনাকে তকদির মেনে নিতে হবে এটা। এবং এটা তকদিরটা এমন ভাবে থাকে এটা, যে আসলে আমি দেখছি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টের পদোন্নতি দেরি হয়, আবার অনেক ক্লাসের একদম লাস্টের সিরিয়ালের ছাত্রগুলো ভালো পদোন্নতি নিয়ে চলে যায়। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু, ঠিক আছে? জটিলতা যে কোনো সময় আসতে পারে। ফরিদ ভাই একটা বিশাল সমস্যা ফেস করছে, আমি জানি পুরাটা বিষয়। সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই, এবং অনেক ভালো স্টুডেন্ট, যাক দয়া করে আল্লাহ পাক পরবর্তী সময় তাকে সফল করবে। এটা কেন বললাম, এটা যে অনেক কিন্তু মন খারাপ করে ফেললো যে এই লোকটা তো তার সুন্দর করে বললে ফেললো, আমি তো পারলাম না। আপনিও পারবেন ইনশাল্লাহ, এই সবাই পারবেন, এগুলো অসুবিধার কোনো কারণ নাই। শুধু আপনি মনে করেন যে এটা যে আমাকে পারতে হবে, আমাকে পদোন্নতি কি করতে হবে, নিতে হবে। এই ফৌজদারি, সাক্ষ্য আইন, এই দুইটাই আসলে আপনার জটিলতা আইন। দণ্ডবিধি আইন তো পানির মতো সহজ, আপনার খালি মজাই লাগবে। দণ্ডবিধি যেদিন ক্লাস থাকবেন এই দিন আপনি ফোন দিবেন যে আজকে একটা ক্লাস নেবেন না, এটা হচ্ছে এরকম মজার আইন। এই ফৌজদারি আর সাক্ষ্য আইনে জটিলতা সৃষ্টি হয়, আর এই দুইটা জায়গায় আপনারা মোটামুটি শেষ করে ফেলতেছেন আল্লাহর মধ্যে। আপনাদেরকে আর আল্লাহ ছাড়া এই দুনিয়ার আর কেউ থামায় রাখতে পারবে না, আপনাদের পদোন্নতি হবেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। স্যার কার কেউ বলবে না স্যার? ও বলবেন? বলেন, আমি আসি, সমস্যা নেই, বলেন বলেন, আমি তো শুনতে চাই। আচ্ছা বলেন, হ্যাঁ। অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে আমাকে বলার সুযোগ দিয়ে, আজকে কিন্তু সবাইকে ওপেন করে দিছি। বলেন। ঠিক আছে, অনেকে বলেন যে আমার নামটা তো বলেন না, আজকে বলেন। শর্ত হলো একটা ভিডিও মোডে এসে বলতে হবে, বিশেষ করে যারা আমরা ছেলে মানুষ আছি। মেয়েদের ক্ষেত্রে ভিন্ন কথা, ছেলেরা যদি বলতে চান ভিডিও মোডে এসে বলতে হবে। ভাই বলেন। সাহেব ভাই বলেন। স্যার উত্তম ভাই বলবে স্যার, শুনতেছি। উত্তম আমি দা, বলি স্যার। উত্তম দা ভিডিও অন করতে করতে, হ্যাঁ রমেশ ভাই বলেন। রমেশ ভাই অনেক অবজেকশন আমার প্রতি, যে ওনারা বলার সুযোগ দেন, আজকে বলেন। রমেশ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। আর 1 নম্বর সাক্ষ্য আইন 91 ধারা হচ্ছে এ, মৌখিক দালিল বিশেষ সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, 91 ধারা। হুম, 92 ধারা হচ্ছে দালিল বিষয় সম্পর্কে বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য বা চুক্তি করা যাবে না, 92 ধারা। হুম, 93 ধারা হচ্ছে এ, কোনো 93 ধারা হচ্ছে যখন কোনো দলিলের প্রশ্ন যখন কোনো দলিল অনিশ্চিত বোধ হয়, তাহলে সেটা জন্য বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। গ্রহণীয় হবে 93 না। ধারা। 94 ধারা হচ্ছে আহ, যখন বিদ্যমান বিষয়ের সাথে ঘটনার কোনো মিল থাকে, তাহলে বিবাদী সাক্ষ্য তখন গ্রহণযোগ্য হবে না। আর 94 ধারা। 95 ধারা হচ্ছে যখন বিদ্যমান ঘটনার সাথে মিল না থাকে, তাহলে বিবাদী সাক্ষ্য গ্রহণযোগ্য। 95 ধারা। তারপরে 96 ধারা হচ্ছে আহ, আহ, 96 ধারা হচ্ছে অনেকগুলো ব্যক্তির মধ্যে যদি অনেকগুলা 96 ধারা হচ্ছে অনেকগুলা ব্যক্তির মধ্যে যদি ঘটনাগুলা মিল না থাকে, একই ধরনের মিল থাকে, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না, 96 ধারা। 93 বলবে যে 97 ধারা হচ্ছে অনেকগুলা ব্যক্তির নাম, আহ, মানে দলিলের নাম আছে একজন ব্যক্তির নাম কি রমিজ। এটা কোন রমিজ? জি হবিগঞ্জের স্যার, রমিজ? অনেকগুলো। এটা কি হবিগঞ্জের রমিজ, নাকি মৌলভীবাজারের, নাকি সিলেটের, নাকি সুনামগঞ্জের রমিজ? এটা বলা নাই দলিলে। তাহলে সাক্ষ্য দিয়ে বলা যাবে যে এটা আসলে বলা এটা নাই। হবিগঞ্জের রমিজ। ঠিক আছে, এরকম। আর 97 দ্বারা হচ্ছে ভাষাগত সমষ্টির যে ভাষাগত সমষ্টি যে অন্যান্য ভাষায় স্পষ্ট না বোঝা গেলে, তাহলে সেটি সাক্ষ্য দেওয়া যাবে। এটা 98, এটা 97 দ্বারা। এটা হলো 98। 98 দ্বারা। আর 97 হলো আর যে দলিলটা 97 এমন ভাবে হয়েছে যেটা মূল দলিলের সাথে একটারও মিল নাই, কিন্তু দুইটা দলিল হয়ে গেছে। মূল দলিলের সাথে সংযুক্ত মূল দলিলের সাথে দুইটা গুণের সাথে একটু মিল নাই, হ্যাঁ, তাহলে সেটি বিশেষ কোনটা সাক্ষ্য দেওয়া যাবে। সঠিক কোনটা সঠিক সেটা নির্ধারণ করার জন্য সাক্ষ্য দেওয়া যাবে। কোনটা সঠিক সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে স্যার। হ্যাঁ। আগামীকালকে সাক্ষ্য আইনের 101 ধারা থেকে 114 ধারা পর্যন্ত সবাই দেখে আসবেন ভালো করে। সাক্ষ্য আইনের 101 স্যার থেকে, 96 আর 97 একটু বুঝে দেবেন স্যার, হ্যাঁ 96 আর একটু কোনো 97। ভাই, অবশ্যই একটু না বেশি বোঝা দিব। 96, আপনার নাম হলো কি? শরীফুল ইসলাম। তা আপনার নাম শরীফুল ইসলাম, ভালো হয়েছে আপনার বুঝাইতে গিয়া। আপনার নাম শরীফুল ইসলাম, আমার নাম শরীফুল ইসলাম। এখন বোঝার চেষ্টা করেন। এখন একটা দলিলে বলা আসছে যে শরীফুল নামক একজন ব্যক্তি, সে বাংলাদেশ পুলিশের কি করে, আইন প্রশিক্ষক হিসেবে কাজ করে। শরীফুল, বোঝার চেষ্টা করেন, এতটুকু শুধু লেখা।
এবার এটা কোন শরীফুল এরকম বলা নাই তার, এটা কি আপনার বাড়ি কোথায় শরীফুল ভাই? স্যার গোপালগঞ্জ। গোপালগঞ্জ, আচ্ছা। তাহলে আপনার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি নেত্রকোনা। দলিলে লেখা আছে কি যে শরীফুল পুলিশের ওই আইন প্রশিক্ষক হিসেবে কাজ করে, ধরুন এরকম লেখা আছে। এখন এটা কোন শরীফুল উল্লেখ করা নাই, ধরুন অনেকগুলো শরীফুল আছে। এখন আমাদের ক্লাসে ছাত্ররা সাক্ষ্য দিতে পারবে যে না, আমাদের শরীফুল যে ক্লাস করে ওনার বাড়ি হচ্ছে নেত্রকোনা। বুঝাইতে পারছি? কারণ শরীফুল তো অনেকগুলো আছে জি বাংলাদেশে। স্যার। এটা হলো 96 ধারা। আর 97 ধারা হচ্ছে যে এমন একটা দলিল, যেমন ধরেন এই দলিলটার ক্ষেত্রে তো মানে একটা ঘটনা কিন্তু দুইটা রকমের দলিল তৈরি হয়েছে, একটাও মূল দলিলের সাথে কি নয়, মিল নাই। দুইটা দলিলের ভিতরে কি আছে, ভেজাল আছে। যেমন এক জায়গায় বলা হচ্ছে আপনি শরীফুল, এক জায়গায় বলা আছে আপনার স্ত্রী 3 জন। আরেক দলিল আরেক জায়গায় বলা হয়েছে আপনার স্ত্রী কতজন, 7 জন। তাহলে দুইটার ভিতরে ভেজাল আছে, আপনার স্ত্রী আসলে কতজন, আসলে 5 জন। তাহলে একজন এসে বলতে পারবে বা এরকম সাক্ষ্য দিতে পারবে যে তার স্ত্রী 3 জনও না, 7 জনও না। তাহলে একটা কথা সঠিক না, সঠিক কথা কোনটা, আসলে তার স্ত্রী হলো কতজন, 5 জন। বুঝছেন? এই হলো 97 ধারার কথা। ক্লিয়ার স্যার। আচ্ছা, ওকে ভাই। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। তার মানে স্যার 95, 96, 97, 98 এগুলো ব্যতিক্রম ধারা আর কি। ব্যতিক্রম, ভেরি গুড। 91 এই অধ্যায়ের ব্যতিক্রম ধারা হলো এটা, হ্যাঁ। এই অধ্যায়ের ব্যতিক্রম ব্যতিক্রম ধারা ধারা এগুলো হলো আছে। 95, 96, 97, 98। 97 হ্যাঁ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। ঠিক আছে? কেউ আতশবাজি, আপনারা শুভেচ্ছা স্যার। হ্যাঁ, চেষ্টা করবেন রাত 12টা 1 যখন, নিউ ইয়ার, হ্যাপি আর একটা নিউ কথা বলে ইয়ার। দিই, অনেকেই বের হয়ে গেছে। চেষ্টা করবেন, এটা আপনার একটা বড় নিয়ামত, এটা জানি না কোনো নির্দেশিত না। আপনি যে নতুন বছরটা, আমাকে শুনেন, 1 মিনিট শুনেন প্লিজ, আমি কি বলি। পরেও যারা অনেকে বের হয়ে গেছে, আগেও বলার দরকার ছিল। আপনি চেষ্টা করবেন 2026 সালটা যে আপনার লাইফে আসতেছে, অর্থাৎ 12টা 1-এ, আমরা কিন্তু মানে এই হিসাবটা আসলে সাধারণত করি না, বা কিন্তু করতে হয় আমাদের, যেহেতু আর বাংলা ইংরেজি হিসাব করতে হয়। আপনি চেষ্টা করবেন এই টাইমটা কোনো একটা ভালো কাজে থাকার ভিতরে, অর্থাৎ 12টা 1 মিনিট সময় আপনি কোরআন তিলাওয়াত করবেন, অথবা আপনি সেজদায় থাকবেন, এটা ভালো কাজে থাকবেন। তাহলে আপনি 27 সাল মানে, এটা এটা আমি করি, এটা আমার আমল একটা ছোট মনে করতে পারেন। যে এই 12টা 1 মিনিট বা 12টা বাজার 2-4 মিনিট আগে থেকে বা 2-4-5 মিনিট পরে টাইমটার ভিতরে একটা তসবিহ নিয়ে হলো হাতে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? এই আতশবাজি ফটকাবাজি এগুলো আপনার লাইফে কিছু এনে দিতে পারবে না। ঠিক আছে? আপনি এরকম চান যে আল্লাহ 26 সালটা আমার জীবনে সুন্দর করে দাও, বরকতময় করে দাও, এগুলো চাওয়া হবে। আমরা প্রতিটা পদক্ষেপ আমাদের পরিকল্পিত হবে, সুচিন্তিত হবে। আপনি যান, আপনি দেখতে মন চাচ্ছে, গুণ হবে এরকম না, সাথে তারা একটু দেখেন আতশবাজি, এটা আমি না করতেছি না, কিন্তু বছরের শুরুটা যেন একটা ভালো কাজ দ্বারা হয়। ঠিক আছে? ভালো কাজ দ্বারা হয়। অথবা বছরের শুরু হচ্ছে আপনি আপনার স্ত্রীকে খাবার খাওয়াই দিচ্ছেন, অথবা আপনার মার সাথে ফোনে কথা বলতেছেন, মানে একটা ভালো কাজের দ্বারা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? করবেন না সবাই? করবেন, আল্লাহ আপনাকে বরকত দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।